তো যাই হোক, আমি সবাইকে বলবো, আসুন আমরা এই মুক্তি সংগ্রামের এই ইতিহাসগুলো বেশ করে দেখি। এবং আজকে আর যারা না পারেন, আমি যে সমস্ত ইতিহাস বইয়ের নাম নাও পারেন, তারা যদি এই এই সুবর্ণ জয়ন্তী উপলক্ষে দৈনিক সংগ্রাম এবং নয়া দিগন্তর যে সুবিনির গুলো এইগুলোকে লেখা হয়েছে সেগুলোও যদি পড়েন, তাহলেও মোটামুটি ভাবে একটা কিছু অভিজ্ঞতা আমাদের হবে। দুর্ভাগ্য হলো এই যে আমরা আমাদের ইতিহাসকে আমরা জানতেই চাই না, বুঝতেই চাই না, এটাকে পাশ কাটিয়ে একটা শর্ট করতে চাই। আসুন আমরা এইভাবে যদি আমরা দেখি, আমাদের যে মৌলিক মানবাধিকার ছিল, বাক স্বাধীনতা দাবি ছিল, রাজনৈতিক অধিকার হয়তো আমরা পেয়েছি, কিন্তু ভোটের অধিকার, অন্যান্য অধিকার থেকে আজকে আমরা কেন বঞ্চিত, কিভাবে সেটা আমরা লাভ করতে পারবো, এদিকে যদি আমরা যত্নবান হই, তাহলেই হবে আমাদের স্বাধীনতার এই 50 বছর পূর্তি উদযাপনকে সফল করা। আসুন আমরা সেদিকে সকলের দৃষ্টি আকর্ষণ করে আমি আমার সংক্ষিপ্ত এই উদ্বোধনী ভাষণ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব প্রফেসর মুসলিমউদ্দিন শিকদার স্যারকে, আজকে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি। সম্মানিত উপস্থিতি, আমরা এখন আমাদের আজকের সেমিনারের মূল প্রবন্ধ শুনবো। তার আগে আমি সবার কাছে সবাই অনুরোধ করবো, আমরা এখানে 1.5 শতাধিক যুক্ত হয়েছি, 1.5 শতাধিক মানুষ আমরা এখানে যুক্ত হয়েছি, বিভিন্ন সুধী মণ্ডলী যুক্ত হয়েছেন। আমি সবাইকে অনুরোধ করবো আমরা প্রবন্ধটি অত্যন্ত মনোযোগ সহকারে শুনবো এবং আমাদের প্রত্যেকের মোবাইল সেটের যে অডিও ফাংশনটি আমরা অফ করে রাখবো, যেন আমরা মূল প্রবন্ধটি আমরা অত্যন্ত মনোযোগ সহকারে শুনি, এবং তাহলে আমাদের আলোচনা সুন্দর হবে, সার্থক হবে আজকের সেমিনার। আমি এ পর্যায়ে আজকের সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করার জন্য সবিনয় অনুরোধ করছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি, বিশিষ্ট কলামিস্ট জনাব প্রফেসর ডক্টর আব্দুল লতিফ মাসুম স্যারকে আমি আজকে সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করার জন্য সবিনয় অনুরোধ করছি। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, রাজনৈতিক সংকটের চালচিত্র মানচিত্র। আমি নিবন্ধটি বেশ দীর্ঘ, সেই কারণে আমি সংক্ষিপ্ত অবয়বে উপস্থাপনের চেষ্টা করব। বাংলাদেশ জাতির রাষ্ট্র অর্ধ শতাব্দী অতিক্রম করছে। চড়াই উতরাই পেরিয়ে মধ্যম আয়ের উন্নয়নশীল দেশ হিসাবে অভিষিক্ত হয়েছে সে। এই অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সে মাত্রায় রাজনৈতিক উন্নয়ন ঘটেনি, বরং রাষ্ট্রবিজ্ঞানের পরিভাষায় অনুন্নয়নই ঘটেছে। সংবিধান গণতন্ত্রকে এই জাতির জীবন পদ্ধতি হিসাবে নির্ধারণ করলেও রাজনৈতিক এলিটরা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকতা দিতে ব্যর্থ হয়েছে। একদলীয় শাসন ব্যবস্থা ও সামরিক শাসনের জাতাকল মুক্ত হওয়ার পর জাতি নতুন আশায় উদ্দীপ্ত হয়েছিল, এবার বুঝি রাষ্ট্রীয় জীবনাচারে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। কিন্তু প্রধান রাজনৈতিক দল দুটোই জনগণকে হতাশ করেছে। অবশেষে নির্বাচন ব্যবস্থাও অকার্যকর হয়ে পড়েছে। জনগণের মৌলিক অধিকার ব্যাহত হয়েছে। সংসদীয় গণতন্ত্রের অনিবার্য বিরোধী দল কাঙ্ক্ষিত ভূমিকা পালন করতে পারেনি। বাংলাদেশ জাতির রাষ্ট্র পৃথিবীর অন্যতম প্রধান সমগোত্রীয়তা বা সম মনোভাবাপন্ন বা হোমোজেনিয়াস ন্যাশন হিসাবে আত্মপ্রকাশ করলেও রাষ্ট্রীয় আদর্শিক ক্ষেত্রে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়নি। ভাবাদর্শের তীব্র সংঘাত অনুভূত হচ্ছে জাতীয় জীবনে। উন্নয়ন কৌশল ক্ষেত্রে অর্জিত হয়নি সমঝোতা। জাতির প্রতিষ্ঠাতা পুরুষদের সম্পর্কে নিরঙ্কুশ রাষ্ট্রীয় আনুগত্য সৃষ্টি হয়নি। রাজনৈতিক বিরোধ বিবাদে পরিণত হয়েছে। রাজনৈতিক সংস্কৃতি নিম্ন স্তরে পৌঁছেছে। ক্ষমতার স্বতন্ত্রীকরণ ঘটেনি। রাজনৈতিক প্রথা ও প্রতিষ্ঠানগুলো অবক্ষয়িত হয়েছে। ক্ষমতার ভারসাম্য রক্ষিত হয়নি। শিক্ষা ব্যবস্থা বিপর্যয়ের মুখোমুখি হয়েছে। দুর্নীতিতে সয়লাভ হয়েছে দেশ। সুশাসন পরিত্যক্ত হয়েছে। জনগণের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে।
এই অবস্থার জন্য রাজনৈতিক এলিটরা একে অপরকে দায়ী করছেন। বস্তুত ব্যর্থতার দায়ভার কোন ব্যক্তি, গোষ্ঠী বা দলের নয়, এই ব্যর্থতা গোটা জাতির। আর এই অবস্থা থেকে উত্তরণের জন্য গোটা জাতিকে উদ্যোগী হতে হবে। বুদ্ধিজীবীদের এক্ষেত্রে বিশেষ নাগরিক ও বিদ্যায়তনিক দায় রয়েছে বলে বিশ্বাস করা হয়। রাজনৈতিক পথ ও পদ্ধতিতে পরিবর্তনের দায়িত্ব রাজনীতিকদের। বুদ্ধিবৃত্তিক পথ নির্দেশনার কর্তব্য বর্তায় বুদ্ধিজীবীদের দিকে। বিশেষত রাষ্ট্রবিজ্ঞানীদের বিশেষজ্ঞতার কারণে জাতীয় পর্যায়ে সংকট উত্তরণে জাতির প্রত্যাশা অবশ্যই যৌক্তিক। আর সেই প্রত্যাশা পূরণের জন্যই মূলত একটি ফ্রেমওয়ার্ক বা আমরা যাকে বলি রোড ম্যাপ এই নিবন্ধে রয়েছে, যেভাবে স্তর স্তর অতিক্রম করে, পর্যায় পর্যায় অতিক্রম করে আমরা একটি জাতির একটি সমঝোতা বা একটা 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 আমরা যেটাকে বলি সিনথেসিস, একটা জাতীয় ঐক্যমত্য আমরা সৃষ্টি করতে পারি। আমরা প্রথম পর্যায়ে জাতীয় ভাবাদর্শের সংঘাত আলোচনা করব, যে বিষয়গুলো এই জাতিকে দ্বিধা বিভক্ত করেছে, জাতীয় পর্যায়ে সংঘাতের মুখোমুখি করেছে, সেই বিষয়গুলো আমরা প্রথমত আলোচনা করব। দ্বিতীয়ত, জাতীয় রাজনৈতিক প্রতিষ্ঠান যে সংকট সমূহ এই জাতিকে এই সময়ে নিপতিত করেছে গভীর সংকটে, সেই বিষয়গুলো আলোচনা করব। তৃতীয় পর্যায়ে যে নতুন রাজনৈতিক বাস্তবতা আমরা আলোচনা ক্রমে দেখব, যে কি নতুন রাজনৈতিক বাস্তবতা বলতে আমরা কি বোঝাতে চেয়েছি সেটি আমরা দেখব। এবং এই নিবন্ধের যেটা মানে সারবস্তু বা বা কাঙ্ক্ষিত লক্ষ্য, সেটা হচ্ছে সমাধানের পথ ও পদ্ধতি নির্ণয় করা। আমাদের অনেকেরই অসুবিধা এই যে আমরা we describe the diseases but it lacks certain prescription. ডাক্তারের কাছে গেলেন, রোগীর অনেক রোগের কথা শুনলেন, কিন্তু প্রেসক্রিপশন ছাড়াই যদি চলে আসেন, তাহলে যেমন কোনো রোগ বালাই থেকে মুক্তির কোনো সম্ভাবনা নেই, তদ্রুপভাবে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ খুব গভীরভাবে সমাধানের পর্যায়গুলো, সমাধানের স্তরগুলো বা সমাধানের প্রক্রিয়াগুলো অ্যাটেনশন দেন না। এর ফলে এই সব অসুবিধা হচ্ছে। আমরা প্রথম পর্যায়ে যে কথা বলেছিলাম, যে ভাবাদর্শের সংঘাতগুলো বাংলাদেশকে তীব্রভাবে শঙ্কাকুল করে তুলেছে, সংকট বেকুল করে তুলেছে, এগুলো এরকম। প্রথমত ইসলাম। বাংলাদেশ জাতির প্রাণ শক্তি হচ্ছে ইসলাম। 1214 খ্রিস্টাব্দে দিল্লিতে কুতুবউদ্দিন আইবেক এবং বাংলায় ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির বিজয়ের মাধ্যমে পৃথিবীর এই অঞ্চলে যে নতুন জীবনাদর্শের বিকাশ ও প্রতিষ্ঠা ঘটে, তা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ইতিহাসের বিভিন্ন পর্যায়ে এই জাতির লক্ষ্য উদ্দেশ্যে অর্জনে অনিবার্য ভূমিকা রাখে। জাতীয়তাবাদ যদি হয় সেন্টিমেন্ট বা জনগণের স্বতঃস্ফূর্ত মনোভাবের বিকাশ, তাহলে অস্বীকার করার উপায় নেই যে ইতিহাসের দীর্ঘ পর্যায়ে এই জাতীয়তাবাদ অনেক বাঁক অতিক্রম করে। 1947 সালে যে দ্বিজাতি তত্ত্ব উপমহাদেশকে বিভক্ত করে, তা এই বাংলাকেও বিভক্ত করে। সেই সময়ের ইতিহাস আমরা অনিবার্যভাবে জানি, যে কারণে 1947 সালে বাংলার এই উপমহাদেশ বিভক্ত হয়েছে। এবং পরবর্তীকালে একটি চেষ্টা এই অবিভক্ত বাংলাকে ঠিক রেখে, অর্থাৎ বাংলাকে বিভক্ত না করে এককভাবে ইউনাইটেড বেঙ্গল রাখার চেষ্টা এদেশের লোকেরা করেছে। কিন্তু বাংলা উপমহাদেশ বিভাগ যেমন অনিবার্য হয়েছে, ঠিক তদ্রুপভাবে সেই কারণেই সেই ইতিহাস অনেক মানে বিতর্কিত, সেই অনেক আলোচিত। সেটি আমরা এখন যাওয়ার সময় নেই, কিন্তু এটুকু জেনে রাখি যে ইতিহাসের ধারাবাহিকতাই 1947 সালে এই বাংলাদেশ আনডিভাইডেড বেঙ্গল বিভক্ত হয়েছে। 1947 সালে যে দ্বিজাতি তত্ত্ব উপমহাদেশকে বিভক্ত করে, তা এই বাংলাকেও বিভক্ত করে।
1952 সালে পাকিস্তানের শাসক এলিটদের মৌলিক ভুল সিদ্ধান্তের কারণে এখানে ভাষাভিত্তিক তথা আঞ্চলিক জাতীয়তাবাদের বিকাশ ঘটে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে 1952 সালে যে ভাষাভিত্তিক জাতীয়তাবাদের কথা বলা হয়, আসলে তা প্রকারান্তরে আঞ্চলিকতাবাদ বা রিজিওনালিজম বলতে পারেন। তার কারণ পরবর্তী সময়ে এই ভাষা ভিত্তিক জাতীয়তাবাদ বাংলাদেশের বিকাশ সৃষ্টি এবং উন্নয়নে মূল ভূমিকা পালন করেনি। স্বায়ত্তশাসনের আন্দোলন অবশেষে স্বাধীনতার আন্দোলনে রূপান্তরিত হয়। বাংলার জাতীয় নেতৃত্বে নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পথে স্বাধীনতা অর্জনের প্রয়াস, সামরিক যন্ত্রার নির্বুদ্ধিতা ও কুটিল রাজনৈতিক নেতৃত্বের ষড়যন্ত্রে রক্তাক্ত অধ্যায় সূচিত হয়। এক সাগর রক্তের বিনিময়ে বাংলাদেশ অর্জন করে তার স্বাধীনতা। প্রাথমিক শাসক এলিটদের আপাত আরোপিত ভাষাভিত্তিক ধর্ম নিরপেক্ষতাবাদ জনগণ কর্তৃক পরিত্যক্ত হয়। এর বহু ডকুমেন্টস আছে, বহু ইতিহাস ভূগোল এবং বিভিন্ন গবেষণা কর্মে এটার উচ্চারণ ঘটেছে এবং পরবর্তীকালে যে রাজনৈতিক পরিবর্তন হয়েছে এটার অনুষঙ্গ হিসাবে, এটার মূল দোতনা বা মূল আদর্শ হিসাবে এই ইসলাম বা আমাদের আদর্শ, আমাদের জীবনবোধ কাজ করেছে। জনগণের আদর্শ বিশ্বাস, জীবনবোধ, রাজনীতি, অর্থনীতি, ইতিহাস, ঐতিহ্য ও ভৌগোলিক বাস্তবতা নিয়ে বাংলাদেশি জাতীয়তাবাদের নতুন দোতনা পরিলক্ষিত হয়, যেটা বলা হয় সিনথেসিস। বাংলাদেশি জাতীয়তাবাদকে বলা হয় সিনথেসিস। যেমন ধরেন ভাষাভিত্তিক জাতীয়তাবাদ, ধর্মভিত্তিক জাতীয়তাবাদ, অর্থনীতি ভিত্তিক জাতীয়তাবাদ, ভৌগোলিক জাতীয়তাবাদ, নৃতাত্ত্বিক জাতীয়তাবাদ সবকিছু একত্রিত হয়ে যে জাতীয়তাবাদ কি সিনথেসিস সৃষ্টি হয়েছে সেটিকে আমরা বাংলাদেশি জাতীয়তাবাদ বলতে পারি। পরবর্তীকালে রাজনীতির বাহন হিসাবে ইসলাম ব্যবহৃত হলেও আত্মিক আদর্শ হিসাবে এটি উপেক্ষিত হয়। বৈশ্বিক প্রভাব ও প্রতিবেশীর প্রকৌশলে ইসলামকে একটি দ্বন্দ্ব ও সংঘাতের বিষয়ে পরিণত করা হয়। বিপরীত ভাবাদর্শের ইসলাম কেন্দ্রিক সংঘাত তীব্রভাবেই বাংলাদেশের রাজনীতির বহমান। এই মুহূর্তে এই সময়ই বাংলাদেশে ইসলাম এবং ইসলামী রাজনীতি যারা করেন বা ইসলাম কেন্দ্রিক জনগোষ্ঠী একটি আন্দোলনের মধ্যে রয়েছে, সেটি থেকেই বোঝা যায় যে বাংলাদেশে রাজনীতি ইসলাম কত একটা বড় শক্তি বা প্রাণশক্তি বা বা এটাকে প্রাণভোমরা বলা যেতে পারে। এরপরে ধর্মনিরপেক্ষতা আমি আলোচনা করেছি। ধর্মনিরপেক্ষতার বিষয়টা আপনারা জানেন যে এটা একটি আরোপিত বিষয়। মূল ধর্মনিরপেক্ষতাবাদের ইতিহাস যদি আমরা জানি তাহলে আমরা বলবো যে এটা ইউরোপীয় বা বা ওয়েস্টার্ন সেকুলারিজম, এই সেকুলারিজমের সাথে ইস্টার্ন সেকুলারিজম বা বাংলাদেশে, ভারতে, চীনে বা এই সমস্ত অঞ্চলে যে ইতিহাস, ধর্ম বা রাজনীতির যে ইতিহাস রয়েছে সেটি পাশ্চাত্যের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। সুতরাং এটি একটি আরোপিত বিষয় এবং যেটির বিভিন্ন ব্যাখ্যা রয়েছে, বিভিন্ন বিভিন্ন ভুল সিদ্ধান্ত রয়েছে। এরপরে যে বিষয়টি, আমাকে কি শোনা যাচ্ছে? আমাকে কি শুনতে পাচ্ছেন? জি জি শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে স্যার, শোনা যাচ্ছে ক্লিয়ার। এরপরে যে সংকটটি আমরা আলোচনা করেছি সেটা হচ্ছে আইডেন্টিটি ক্রাইসিস। এই যে আমরা বলছি বাঙালি ভার্সাস বাংলাদেশি ক্রাইসিস, এটিও আমাদের ক্রাইসিস সৃষ্টি করেছে। এরপরে স্বাধীনতার পক্ষ বিপক্ষ, আপনারা জানেন যে মানে বাংলাদেশে ক্ষমতাসীন যে সরকার রয়েছে তারা স্বাধীনতার সপক্ষে একচ্ছত্র দাবিদার, অথচ এই স্বাধীনতাটি সমগ্র জনগণের, এই স্বাধীনতাটি সমগ্র দলের, এই স্বাধীনতা সমগ্র মানুষের। এই স্বাধীনতাকে তারা একান্তই তাদের নিজস্ব সম্পত্তি মনে করে এবং এটির মাধ্যমে তারা জাতিকে বিভক্ত করেছে। এরপরে আমি জাতির প্রতিষ্ঠাতা পুরুষদের বিতর্কের কথা বলেছি। আপনারা জানেন যে যে কোনো জাতি একটা শিক্ষা, এই যে জাতি তো হঠাৎ করে অর্জিত হয় না, এটা আলাদিনের চারাক কারো হাতে নেই যে চারাগে তিনি ঘষা দিলেন আর কি বাংলাদেশ জাতিটি রাষ্ট্রটি সৃষ্টি হয়ে গেল, এমনটি নয়। কিন্তু তারা দাবি করছেন এককভাবে, একক নেতৃত্বে। এখন সেটি আবার
নগ্নভাবেও প্রদর্শিত হচ্ছে। মানে এটি আহ, অনৈতিক, অন্যায় দাবি। বাংলাদেশ জাতির যে ইতিহাস, সেটিকে আমরা একটি নদীর বহতার সাথে তুলনা করতে পারি। নদীর বিভিন্ন বাঁধ যেমন অতিক্রম করে। 1905 সালের কথা আমাদের সভাপতি সাহেব বলেছেন, 1911 সাল কথা বলেছেন, 1940 সাল, 1947 সাল, 1952 সাল, 47 সাল, 1952 সাল, 56, 62, 66, 69, 70 এবং 71, এই সবগুলো সময়কে আমরা যদি হিসাব করি, তাহলে পরে এক এক সময় এক একজন নেতৃত্ব দিতে, বা কোনো পর্যায়ে কোন নেতৃত্বকে খাটো করে দেখার সুযোগ নেই। শেরে বাংলাকে ফজলুল হক, হোসেন সৈয়দ সরওয়ার্দী, খাজা নাজিমউদ্দিন, আল্লামা আবুল হাশেম, মাওলানা ভাসানী, মাওলানা আকরাম খা, এই জাতির বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিয়েছেন। সুতরাং তাদেরকে অস্বীকার করার কোনো উপায় নেই। এরপর আমি বলেছি যে উন্নয়ন সংকট নিয়ে ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি। বাংলাদেশ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার পর উন্নয়ন কর্মসূচি হিসাবে কি ধনতান্ত্রিক পদ্ধতি গ্রহণ করবে, নাকি সমাজতান্ত্রিক পদ্ধতি গ্রহণ করবে, নাকি মিশ্র পদ্ধতি গ্রহণ করবে, সেটি নিয়ে বিতর্ক ছিল। তো 72 সাল থেকে 75 সাল থেকে তারা বলতো, বিশেষ করে তার মানে আওয়ামী লীগের কম্পোনেন্ট, মানে তারা এটাকে কমিউনিস্ট পার্টি এবং ন্যাশনাল আর্মি পার্টি, তারা এটাকে নাম দিয়েছিল অধনৈতিক পথ। সেটাকে নন ক্যাপিটালিস্টিক পথ, সমাজতান্ত্রিক পথ বলতে তারা পারেনি। সেই সমাজতন্ত্র তারা যেভাবে কায়েম করেছে, অর্থাৎ লুটপাটের সমাজতন্ত্র কায়েম করেছে। আওয়ামী আদম যে জুট মিলের নাট বল্টু থেকে শুরু করে সবকিছু খেয়ে খেয়ে রাষ্ট্রকে পোকলা করে ফেলেছে। এরপর নারী উন্নয়ন নিয়ে আমাদের বিতর্ক আছে। নারী উন্নয়নের জন্য ক্লাসিক্যালি মানে কনজারভেটিভ, আমাদের জনগণ কনজারভেটিভিতে কোনো সন্দেহ নেই, কিন্তু তারা ধর্মকে যেভাবে দায়ী করে নারী উন্নয়নের জন্য দায়ী করে, সেটা সেভাবে নয়। জাতি গঠন বা মানব গঠনের ব্যাপারটাই আছে। তো আমরা কি মনে করি যে যদি জাতি গঠন, ন্যাশনাল বিল্ডিং, আপনি ধরুন একজন প্রকৌশলী হলো, একজন ডাক্তার, মানে সত্যিকার ভালো একজন ডাক্তার হলো, একজন ইঞ্জিনিয়ার হলো, ডাক্তার হলো, প্রশাসক হলো, কিন্তু তার সাথে সাথে যদি সে মানুষ না হয়, সে যদি মুসলমান না হয়, তার যদি ঈমান না থাকে, যদি নৈতিক ব্যক্তিত্ব, নৈতিক চরিত্র, নৈতিক বৈশিষ্ট্য সম্পন্ন না হয়, তাহলে গোটা জাতির কি অবস্থা হতে পারে, দুর্নীতিতে কিভাবে নিমজ্জিত হতে পারে, সংকটে কিভাবে নিমজ্জিত হতে পারে, সেই মানে কুৎসিত বর্ণনা আপনারা প্রতিদিন দেখছেন, যে কিভাবে এই জাতির রাষ্ট্রনায়করা, মানে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রশাসক, রাজনীতিবিদ সকলেই আহ, নৈতিক অবস্থানের পরিবর্তে যে লুটেরা অর্থনীতির অবস্থানে রয়েছেন, সেটির প্রধান কারণ হলো এই জাতির নৈতিক অবস্থান নির্ণীত হয়নি। যেভাবে একটি শিক্ষা ব্যবস্থার মাধ্যমে, সমস্ত প্রশাসনিক কার্যক্রমের মাধ্যমে, সমস্ত প্রোপাগান্ডা মিডিয়ার মাধ্যমে যেভাবে একটি নৈতিক মান সম্পন্ন জাতি তৈরি হওয়ার কথা ছিল, সে জাতি তৈরি হয়নি বলেই আমরা এই সংকট অতিক্রম করছি। এরপরে যে বিষয়গুলো আমাদের সংকটের বিষয় রয়েছে, আমি শুধুমাত্র শাব্দিক উচ্চারণ করেই যাব, যেহেতু আহ দীর্ঘক্ষণ ধরে এই আলোচনা কেউ শুনতে চায় না, বা আপনারা যারা আজকে এই উপস্থিত রয়েছেন, তারাও বিভিন্নভাবে আলোচনা করতে পারবেন। ইতিমধ্যে প্রবন্ধটি সম্ভবত আপনাদের কাছে দেওয়া হয়েছে, যারা নির্ধারিত আলোচক ছিলেন। আমি বিষয়গুলি উল্লেখ করছি শুধুমাত্র। গণতন্ত্র একটি সংকটের বিষয়। নির্বাচন ব্যবস্থার কথা আপনারা জেনেছেন। নির্বাচন ব্যবস্থা আজকে বিপর্যস্ত হয়েছে। নির্বাচন ব্যবস্থাটি কি মানে হাইজ্যাক করা হয়েছে, লোপাট করা হয়েছে, প্রকৌশল করা হয়েছে, যার ফলে গণতন্ত্র অর্থহীন হয়ে পড়েছে। দুর্নীতি গোটা জাতিকে, একটু আগেই আমরা আলোচনা করেছি, দুর্নীতি গোটা জাতি কিভাবে আহ সর্বনাশের প্রান্তসীমায় নিয়ে পৌঁছে দিয়েছে। সংবিধান নিয়েও কথা আছে। সংবিধানের যে 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 ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার, পাওয়ার রিলেশনশিপ যেটাকে আমরা বলি, সেই পাওয়ার রিলেশনশিপে প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, পার্লামেন্ট এবং ইত্যাদি ক্ষেত্রে যে ক্ষমতার বিভাজন হওয়ার কথা, যে চেক অ্যান্ড ব্যালেন্স যেটাকে আমরা বলি, চেক অ্যান্ড ব্যালেন্স রক্ষিত হয়নি বলেই আজকে প্রেসিডেন্ট শুধুমাত্র আহ, সাক্ষী গোপালের ভূমিকা পালন করেন, তিনি কোনো ভূমিকা পালন করতে পারেন না। আর প্রধানমন্ত্রীর পদটি
গণতান্ত্রিক ভাবে শাসনতান্ত্রিক ভাবে এতটা ক্ষমতায়িত করা হয়েছে যে প্রধানমন্ত্রীকে আমরা এখন স্বৈরতান্ত্রিক বা গণতান্ত্রিক ডিক্টেটরশিপ বা ডেমোক্রেটিক ডিক্টেটরশিপের সেই সংজ্ঞা ফেলে দিতে পারি। জাতীয় সংসদ অকার্যকর করা হয়েছে। জাতীয় সংসদ বিরোধী দল এবং সরকারি দল গত 50 বছরে আপনারা দেখেছেন যেটা তারা পার্লামেন্টকে, যখন আওয়ামী লীগ বিরোধী দলে থেকেছে তারা পার্টিসিপেট করেনি, আবার যখন বিএনপি পার্টিসিপেট করেছে তখন মানে আওয়ামী লীগ পার্টিসিপেট করেনি। এইভাবে পার্লামেন্টকে অকার্যকর করা হয়েছে। এখন তো শুধুমাত্র এটা রাবার স্টাম্পে পরিণত হয়েছে। রাবার স্টাম্প মানে রাবার স্টাম্প নির্বাচন যেহেতু হয়নি, সুতরাং মানে পার্লামেন্টের কার্যকারিতা প্রশ্নই আসে না। রাজনৈতিক দলগুলো কাজ করতে পারছে না। রাজনৈতিক দলের আলোচনা হয়েছে, রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যেই গণতন্ত্র নেই, তারা মানে কাউন্সিল অধিবেশন করে কিন্তু শেষে বলে দেওয়া হয় যে নেতা এবং নেত্রী ওনারা সমস্ত কিছু নির্ধারণ করে দায়িত্ব করা হয়। আমলাতন্ত্রকে দলতন্ত্রে পরিণত করা হচ্ছে, সেটা আপনারা জানেন। সেনাবাহিনী ছিল আমাদের, এটি অংশটি পড়ি, মুক্তিযুদ্ধের মাধ্যমে সেনাবাহিনীর রাজনীতিকরণের ঘটনা ঘটে। সামরিক শাসন আমলে পেশাদারিত্ব একরকম লোপ পায়। গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় সামরিক বাহিনী বেসামরিক প্রশাসনের নেতৃত্ব কর্তৃত্ব মেনে নিলেও প্রত্যক্ষ পরোক্ষ প্রাধান্য বজায় থাকে। সাম্প্রতিককালে সেনাবাহিনীর পেশাদারিত্বের যে বিরাট ক্ষতি হয়েছে তা আল জাজিরার প্রতিবেদনে প্রতিভাত হয়েছে। তবে সেনাবাহিনীকে রাজনীতির ঊর্ধ্বে বিবেচনা করা রাজনৈতিক সংস্কৃতি এখনো অটল আছে। এখনো মানুষ মনে করে যে ইভেন দেন এই আল জাজিরার কথাবার্তার পরেও গোটা জাতির শেষ ভরসা স্থল বা বিশ্বাসের ক্ষেত্র ওখানেই নিহিত রয়েছে। এরপরে মানবাধিকারের কি অবস্থা হয়েছে আপনারা দেখলেন। গত 3 দিনে 17 জন লোক নিহত হয়েছে। আপনারা কল্পনা করতে পারেন যে একটা সাধারণ আন্দোলন, একটা বিভিন্ন দেশে আছে যে রাষ্ট্রপ্রধান গেল পছন্দ হয় না, বা বিভিন্ন নেতার নীতিগত ভাবে বিভিন্ন আদর্শিক ভাবে বিক্ষোভ প্রদর্শিত হতেই পারে, কিন্তু কল্পনা করা যায় কি যে একটি স্বাধীন জাতির এই মত প্রকাশের গণতন্ত্রের অধিকারকে লঙ্ঘন করে এই কয়েকদিনে 17 জন মানুষের প্রাণ কেড়ে নেওয়া হয়েছে। দেখা মাত্র গুলির এই যে প্রবণতা, এটা মানবাধিকার লঙ্ঘনের যে জাতীয় সংকটে বড় একটি সংকট বলে আমরা চিহ্নিত করেছি। তৃতীয় পর্যায়ে এই জাতির সংকটের কোনো শেষ নেই। ক্রাইসিস টু ক্রাইসিস। ওই জিলুরার খান ওই যে বইটি লিখেছিলেন, শিরোনাম দিয়েছেন ক্রাইসিস টু ক্রাইসিস। তো এখন এই ক্রাইসিস টু ক্রাইসিসের যে অংশটি আমি পড়ছি সেটি আপনাদের এই নতুন পর্যায়ের যে বাস্তবতা সেইটার প্রতিপালন করবে। সেই অংশে নতুন রাজনৈতিক বাস্তবতা, নিউ রিয়েলিটিস ইন পলিটিক্স। বিগত এক যুগে এমন নতুন কিছু বাস্তবতা তৈরি হয়েছে যা বাংলাদেশে বর্তমান থাকলেও এমন প্রভাবভাবে অনুভূত হয়নি। যেমন ধরেন এই শব্দটি আমাদের কাছে আগেও অপরিচিত ছিল, রাজনৈতিক দুর্বৃত্তায়ন, ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্স। এটা এখন তার সকল মাত্রা অতিক্রম করেছে। জাতীয় সংসদের বাণিজ্যকরণ, কমার্শিয়ালাইজেশন অফ পার্লামেন্ট, মানে পার্লামেন্টের সদস্যদের মানে সদস্য পদ ব্যাখ্যা বিশ্লেষণ করে রাজনৈতিক রাষ্ট্রবিজ্ঞানীরা দেখিয়েছেন যে এখানে ক্রমশ মানে ব্যবসায়ীদের দখলে চলে গেছে। এখন 90% সদস্য হচ্ছে ব্যবসায়ী, এবং অনেকে পরিহাস করে বলছেন যে এটা হচ্ছে কোটিপতিদের ক্লাব। এবং এর সাথে পলিটিসাইজেশন অফ গভর্নেন্স হয়েছে। রাজনৈতিক দলের যে দল এই মুহূর্তে ক্ষমতাসীন থাকে তারা এই গ্রামের চৌকিদার থেকে রাষ্ট্রপতি পর্যন্ত তাদের হতে হবে। আওয়ামী লীগের বাইরে কোনো অস্তিত্ব নেই, বা চাকরি, আওয়ামী লীগের ওসি ডিসি, মানে সবকিছুই তাদের দলীয় কর্মী হিসাবে কাজ করতে হবে এমন মনোভাব প্রদর্শন করছে। এরপর দেখেন কর্পোরেট স্বার্থ, দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাচ্ছে, একটি সোকল মানে সিন্ডিকেট, যেটি আপনারা যদি খোঁজ খবর নেন গভীরভাবে তাহলে দেখবেন যে এই শাসক দলেরই আরেকটি ব্যবসায়ী অংশ, তারা বিনা দ্বিধায় তাদের ক্ষমতাকে ব্যবহার করে জিনিসপত্রের দাম হু হু করে বাড়িয়ে দিচ্ছে। রমজানের এই প্রাককালে
জিনিসপত্রের দাম অসহনীয় হয়ে উঠেছে শুধুমাত্র সিন্ডিকেটের কারণে। তারাই সরকার, তারাই ব্যবসায়ী, তারাই গভর্নেন্সকে নিয়ন্ত্রণ করে। সুতরাং they have got the laissez-faire to control and contain everything. এরপরে মিডিয়া পলিটিক্সে মানে মানুষ স্বাধীনভাবে কাজ করতে পারবে? মানে মিডিয়া, রেডিও, টেলিভিশন ইত্যাদিও মানে তারা নিয়ন্ত্রণে নিয়েছেন। তাদের প্রশস্তি, তাদের বন্দনা সবসময় গাইতে থাকে। মানুষের কথা বলার শক্তি ক্রমশ শূন্য শূন্য হয়ে আসছে। এরপরে শক্তি প্রয়োগের রাজনীতি আপনারা দেখেছেন যে রাজনীতি মোকাবেলা করার যে রাজনৈতিক ঐতিহ্য সেটি এখন আর নাই। শক্তি যেখানেই সব কোয়ার্সিভ পলিটিক্স আমরা বলি, কোয়ার্সিভ পাওয়ার তারা ব্যবহার করছে রাজনীতিকে নিয়ন্ত্রণ করার জন্য। এবং এর মাধ্যমে এই যে দীর্ঘ এক যুগ ধরে তারা ক্ষমতায় আছে, এর ফলে একটা পলিটিক্যাল অ্যাপেথি বলি আমরা, রাজনীতি সম্পর্কে জনগণের একটা নিষ্ক্রিয় দৃষ্টিভঙ্গি তৈরি করেছে। এই নিষ্ক্রিয় দৃষ্টিভঙ্গিও একটা সমস্যা এই 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 প্রজন্মের বা এই সময়ের। এরপর চতুর্থ সেই যে আমরা বিরোধ নিরসনে কি করতে পারি সেসব কথাবার্তা বলা হয়েছে। মানে আমাদের হাতে আলাদিনের চেরাগ নেই। উপরোক্ত বিরোধ, বৈশিষ্ট্য ও সংকটের তাৎক্ষণিক সমাধান আমাদের হাতে নেই। বাংলাদেশের ওইসব বিরাজমান সমস্যা সমূহ সমাজের গভীরে প্রথিত। সেই জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদী গবেষণা। দেশের বুদ্ধিজীবী তথা সিভিল সোসাইটি উপরোক্ত তাত্ত্বিক প্রেক্ষাপট নিয়ে সেমিনার, সিম্পোজিয়াম ও সতর্ক বিতর্কের মাধ্যমে সমাধানে পৌঁছার চেষ্টা করতে পারে। সমাধানের আরেকটি উপায় হচ্ছে গণ আন্দোলন। এই গণ আন্দোলনের কথা সবাই আমরা বলছি গণ আন্দোলন। কিন্তু ওই যে সেই মানে এই শরৎচন্দ্রের গল্পের মতো সরকি লাও বল্লম নাও, লাও তো বটে কিন্তু লইবে কে, এই সেজন্য কারো কোনো গবেষণা, চিন্তা ভাবনা নেই। আমি সেজন্য যে খুব বেশি দরকার নেই, ধরেন 20-25 জন বুদ্ধিজীবী মিলে বাংলাদেশের দেশপ্রেমকে সামনে রেখে কোনো ক্ষমতায় কোনো দলকে নিয়ে যাওয়ার জন্য বা ক্ষমতা থেকে সরানোর জন্য নয়, বাংলাদেশের স্বাধীনতার, বাংলাদেশের গণতন্ত্রের, বাংলাদেশের ন্যায় বিচারের যে ব্যত্যয় ঘটেছে সেটিকে ফিরিয়ে আনার জন্য নাগরিক দায়িত্ব পালনের একটু চেষ্টা করি, একটু স্ট্র্যাটেজি, একটু কৌশল খোঁজার চেষ্টা করি। এর মাধ্যমে দেখা যাচ্ছে যে কেউ চেষ্টা করছেন বিভিন্ন গ্রুপ। আমার যতটুকু জানা আছে ততটুকু বলি যে ডান, বাম, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ সব দিকের লোকেরা পরিবর্তনের জন্য একটি চেষ্টা করছেন। এই পরিবর্তনের চেষ্টার কি সমন্বয় হতে হবে এবং আসার কথা সমস্ত সীমাবদ্ধতা কোনো গণমাধ্যম সাহসিক ভূমিকা পালনের চেষ্টা করছে। যারা দেশের সরকারমুখী বুদ্ধিজীবী আপনারা জানেন যে এখন তো মানে বুদ্ধিজীবীদের, বিশেষ করে বিশ্ববিদ্যালয় শিক্ষক, আইনজীবী, বিচারপতি, মানে শিক্ষাপতি কিছু এখন সরকারমুখী, সবাই আওয়ামী করে। তো এখন আমি তাদেরকে বলেছি যে এটাও একটা বুদ্ধি যে যদি তারা ঠিক আছে আপনারা মানে থাকেন তাদের সাথে, তাদেরকে তারা যদি ভালো কিছু করাতে পারেন, কিছু বুদ্ধিজীবী আছে যা কিছু সীমাবদ্ধতা বা কিছু মানে রাগ ঢাক করে চলেন, তারা যদি চেষ্টা করেন তাদেরকে বুঝান যে অন্তত একটা নির্বাচন হওয়া দরকার, একটি গ্রহণযোগ্য নির্বাচন হওয়া দরকার এবং সবকিছুর সমাধান হচ্ছে মানে গণতন্ত্র। সম্মানিত সুধী মণ্ডলী, আমাদের সেমিনারের মূল প্রবন্ধ আমরা শুনলাম। এ পর্যায়ে আমরা আলোচকদের আলোচনা শুনবো। তার আগে আমরা একটি দেশের গান শুনবো। দেশের গান পরিবেশন করবেন বরিশালের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন হেরারশি শিল্পী গোষ্ঠীর শিল্পীবৃন্দ। নাসির মাহমুদের লেখা ও সুর করা গান পরিবেশন করছেন হেরারশি শিল্পী গোষ্ঠীর শিল্পীবৃন্দ। মাটি আমার যায় না মান, এই মাটি আমার যায় না মান, রাখব সম্মান পবিত্রতা, সার্বভৌম স্বাধীনতা, সার্বভৌম স্বাধীনতা। বিজয় দিয়েছে একটি পতাকা, বিজয় দিয়েছে একটি পতাকা, সার্বভৌম স্বাধীনতা, সার্বভৌম স্বাধীনতা।
রোপণ করা সবুজ চারা, হাজার স্বপ্ন জোড়া, হৃদয় রঙিন আলোর ছোঁয়ায় উঠলো যে আশার রোপণ করা সবুজ চারা, হাজার স্বপ্ন জোড়া, হৃদয় রঙিন আলোর ছোঁয়ায় উঠলো যে আশার মুকুল, রোপণ করা সবুজ চারা, হাজার স্বপ্ন চূড়া ফুল, হৃদয় রঙিন আলোর ছোঁয়ায় ফুটলো যে আশার মুকুল, তার বিকাশে জীর্ণ জগা, তার বিকাশে জীর্ণ জগা, পেল প্রাণে সজীবতা, সার্বভৌম স্বাধীনতা, সার্বভৌম স্বাধীনতা, বিজয় দিয়েছে একটি পতাকা, বিজয় দিয়েছে একটি পতাকা, সার্বভৌম স্বাধীনতা, সার্বভৌম স্বাধীনতা। মায়ের আদর্শ হাল যেমন অচল ঘেরা অধিকার, সেই অধিকার ক্ষুণ্ণ করে এমন সাধ্য আছে কার, মায়ের আদর্শ হাল যেমন অচল ঘেরা অধিকার, মায়ের আদর্শ হাল যেমন অচল ঘেরা অধিকার, সেই অধিকার ক্ষুণ্ণ করে এমন সাধ্য আছে কার, রক্ত জমারান্ত ছোঁয়া, রক্ত জমারান্ত ছোঁয়া, নীরবতা, সার্বভৌম স্বাধীনতা, সার্বভৌম স্বাধীনতা, বিজয় দিয়েছে একটি পতাকা, বিজয় দিয়েছে একটি পতাকা, সার্বভৌম স্বাধীনতা, সার্বভৌম স্বাধীনতা। এ মাটি আমার যায় নামাজ, এ মাটি আমার যায় নামাজ, সম্মান পবিত্রতা, সার্বভৌম স্বাধীনতা, সার্বভৌম স্বাধীনতা, সার্বভৌম স্বাধীনতা, সার্বভৌম স্বাধীনতা, সার্বভৌম স্বাধীনতা। ধন্যবাদ হেরা রশি শিল্পী কুটির শিল্পী। আমরা দেশের গান শুনলাম। আমরা আজকে সেমিনারের মূল প্রবন্ধ শুনলাম, আমরা দেশের গান শুনলাম, আমরা প্রবন্ধ আলোচনা যাব। তার আগে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আজকের সেমিনারের মুখ্য আলোচক, দেশীয় সাংস্কৃতিক সংসদের সম্মানিত আহ্বায়ক জনাব আবু জাফর মোহাম্মদ ওবায়দুল্লাহ, তিনি আমাদের সাথে যুক্ত আছেন। আমাদের অন্যান্য আলোচকগণও আমাদের সাথে যুক্ত আছেন। আমরা এই পর্যায়ে সেমিনারের মূল বিষয়বস্তুর উপর আলোচনা শুনবো আলোচকদের কাছ থেকে। প্রথমেই আলোচনা করছেন বরিশাল নাগরিক সমাজের সম্মানিত সদস্য সচিব জনাব ডাক্তার মিজানুর রহমান। আমি জনাব ডাক্তার মিজানুর রহমানকে আজকের প্রবন্ধের উপরে আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ করছি। স্বাধীনতার 50 বছর, প্রত্যাশা ও প্রাপ্তি। আজকের এই শিরোনামে সচেতন নাগরিক ফোরাম বরিশাল আয়োজিত এই অনলাইন সেমিনারের
সম্মানিত সভাপতি প্রফেসর মুসলিউদ্দিন শিকদার, আজকের এই সেমিনারে মূল প্রবন্ধ যিনি পাঠ করেছেন আমার শ্রদ্ধেয় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ডক্টর আব্দুল লতিফ মাসুম, উপস্থিত আমাদের মুখ্য আলোচক এশীয় সাংস্কৃতিক সংসদের আহ্বায়ক আবু জাফর মোহাম্মদ ওবায়দুল্লাহ, আলোচক প্রফেসর ডক্টর মামুনুর রশিদ, বিভাগীয় প্রধান পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আলোচক অ্যাডভোকেট মজিবুর রহমান নান্টু, সাবেক স্পেশাল পিপি জননিরাপত্তা ট্রাইব্যুনাল আদালত বরিশাল, এবং যারা শুনছেন সারা দেশ থেকে আজকের এই গুরুত্বপূর্ণ সেমিনার, যাদের শোনার মধ্য দিয়ে আমাদের আজকের সেমিনার সমৃদ্ধ হবে, তাদের সকলকে সালাম জানিয়ে আমি আমার আলোচনা শুরু করছি। আসলে স্বাধীনতার 50 বছর মোদি পার হয়ে গেছে। আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এসে দাঁড়িয়েছি। 71-এর স্বাধীনতা যুদ্ধ আমি মনে করি না এটি একদিনের কিংবা হঠাৎ করে ঘটে যাওয়া কোনো অপরিকল্পিত মতামত কিংবা সিদ্ধান্তের যে কারণে ঘটেছে। আমি মনে করছি এখানে আব্দুল লতিফ মাসুম স্যার কিছু কিছু বক্তব্য তার শুরুতে উল্লেখ করেছেন। তার বক্তব্য আসলে মানে পূর্ণাঙ্গ ভাবে আমাদেরকে অনেক বড় বিধায় শোনাতে পারেননি। তবে 47-এ দেশ ভাগের পরপরই এদেশে 52 সালে নয়, 48 সালে যখন কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্না এদেশের মাটিতে পা রেখে সেদিন উর্দুকেই একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে উল্লেখ করতে চেয়েছিলেন এই সোহরাওয়ার্দী উদ্যানে, সেদিনই কিন্তু এদেশের সেই প্রতিবাদী যে ছাত্র জনতা সেই সোহরাওয়ার্দী উদ্যানে বসে নো নো বলে কায়েদে আজম আলী মোহাম্মদ আলী জিন্নাকে সেদিন রিফিউজ করেছিলেন। আসলে পাকিস্তানের বিরুদ্ধে সেদিনই ছিল এদেশের মানুষের প্রথম প্রতিবাদ। আর সেই প্রতিবাদ 48 সালে শুরু হওয়ার পরে 52 সালে ভাষা আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু একটি অধ্যায়ের পরিসমাপ্তি ঘটে। আমি এই ব্যাপারে নিশ্চয়ই এই অনলাইন সেমিনারের দীর্ঘ আলোচনায় যাওয়ার ইচ্ছা পোষণ করব না। 52 ভাষা আন্দোলনের পরে আপনারা যারা ইতিমধ্যে জেনেছেন কিংবা ইতিহাস ঘাটাঘাটি করেছেন তারা অনেকেই জানেন সেদিন সেই 52 ভাষা আন্দোলনে কারা কারা নেতৃত্ব দিয়েছিলেন। সেই ভাষা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন ভাষা মতিন নামে সমধিক পরিচিত, যিনি কিছুদিন আগে তার শেষ দিন পর্যন্ত এদেশের সেই সর্বহারা মানুষের পক্ষে কথা বলতে গিয়ে উনি জীবন অবসান। সেই ভাষা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন আমাদের বরিশালেরই গণনদীর কাজী মাহবুব হোসেন। ভাষা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন
তৎকালীন এদেশের বামপন্থী আন্দোলনের পুরোদা কমরেড তোহা, এভাবে অনেক নাম আছে যারা ভাষা আন্দোলন নেতৃত্ব দিয়েছিলেন। আর ভাষা আন্দোলন থেকে শুরু করে ৬২-র শিক্ষা আন্দোলন, ৬৬-র ৬ দফা আন্দোলন, ৬৯-এর গণ অভ্যুত্থান, যে অভ্যুত্থানের মধ্য দিয়ে চূড়ান্ত ভাবে এদেশের মানুষ সেই পাকিস্তানিদের বিরুদ্ধে প্রতিবাদের সেই চরম ক্ষণ কিংবা সফল আন্দোলন করেছিল। এবং তার ভিত্তিতেই কিন্তু ৭০-এর নির্বাচন এবং পরবর্তীতে ৭১-এর মুক্তিযুদ্ধ। আমি যে কথা বলতে চেয়েছি সেটি হচ্ছে যে ৭১-এর মুক্তিযুদ্ধ, স্বাধীনতা যুদ্ধ কিন্তু সেই ৭১ সালেই শেষ হয়নি। স্বাধীনতার যুদ্ধ শুরু হয়েছিল সেই ৪৭ সালের পর থেকেই, যার পরিসমাপ্তি হয়েছে ৭১-এর সেই মার্চ মাসের আন্দোলন শুরুর পরবর্তীতে ডিসেম্বর মাসের সফল বিজয়ের মধ্য দিয়ে। আর সেদিন সেই স্বাধীনতা যুদ্ধ করেছিলেন কারা? স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছিলেন এদেশের সর্বস্তরের সাধারণ মানুষ। আজকে স্বাধীনতার পক্ষের বিপক্ষের নিশ্চয়ই যারা স্বাধীনতার বিরোধিতা করেছিলেন তারা স্বাধীনতা যুদ্ধের অংশগ্রহণ করেননি। কেন তারা স্বাধীনতার বিরোধিতা করেছিলেন সেটি তাদের কি তাত্ত্বিক বিশ্লেষণ ছিল সেটি নিতান্তই তাদের আলোচনার বিষয়। এত ছোট্ট পরিসরে আসলে এত বড় আলোচনা নিয়ে আসার কোনো যৌক্তিকতা থাকে না, নেই। আমি শুধুমাত্র আজকের অনলাইন সেমিনারের যে প্রসঙ্গ, সেই প্রসঙ্গের দিকেই আসলে আমার দৃষ্টি নিবন্ধ করার চেষ্টা করছি। সেদিন সেই পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে এদেশের সাধারণ মানুষ কেন বিদ্রোহ করেছিল, কেন আন্দোলনে নেমেছিলেন এই কারণেই যে শেষ সময় সাধারণ মানুষ গণতন্ত্র কি, গণতান্ত্রিক রাষ্ট্র কি, গণতান্ত্রিক রাষ্ট্রে মানুষের বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা থাকে কিনা, সেদিন এদেশের মানুষ সেটা অনুভব করতে পারেনি। সেদিন আর এদেশের মানুষের বাক ব্যক্তি স্বাধীনতা ছিল না। এদেশের মানুষের কলম সেদিন নির্দেশিত হতো একটি গোষ্ঠীর দ্বারা, যাতে করে তৎকালীন সরকারের পদলেহন করে যারা তাদের বুদ্ধিজীবীর খাতায় নাম লিখিয়েছিলেন তারা সেই সরকারকে টিকিয়ে রাখতে চেয়েছিলেন, সাধারণ মানুষকে কথা বলার সুযোগ না দিয়ে। অর্থাৎ সেদিন গণতন্ত্র আসলে আমাদের দেশ থেকে উবে গিয়েছিল। সেদিন এদেশের মানুষ যারা লেখাপড়া জানতো কিংবা লেখাপড়া জানতো না, এদেশের মানুষ সঠিকভাবে আনুপাতিক হারে কোটা ভিত্তিক যে চাকরি, সেই চাকরি আমরা পেতাম না। পূর্ব বাংলার মানুষ, পূর্ব পাকিস্তানের মানুষ আসলে সেদিন ভালো চাকরি কিংবা খারাপ চাকরি, যে পর্যায়ের চাকরি হোক,
সেদিন আসলে চাকরির ক্ষেত্রে এরকম বাধ্যবাধকতা ছিল, আর ছিল বিধায় সেদিন সেই 50-এর দশক থেকে শুরু করে 60-এর দশক, 70-এর দশকের শুরুতে সেই স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে আমরা একটি স্বাধীন রাষ্ট্র আমরা পেয়েছি, আমরা একটি মানচিত্র পেয়েছি। আমাদের প্রত্যাশা ছিল যে আমরা গণতান্ত্রিক অধিকার ভোগ করব, আমরা দুমুঠো ভাত খেতে পারবো, আমাদের মানবিক মূল্যবোধ সেটা অক্ষুণ্ণ থাকবে, এটাই এদেশের মানুষের প্রত্যাশা ছিল। স্বাধীনতার 50 বছর পরে আমরা আসলে কি পেলাম? আমরা কি গণতান্ত্রিক অধিকার আজও পেয়েছি? আমরা কি আমাদের নিজেদের কথা রাজপথে দাঁড়িয়ে আমরা কি বলতে পারছি? আমরা বলতে পারছি না। আজকে যদি আমরা কথা বলতে হয় তাহলে প্রশাসনের, পুলিশের অনুমতি নিতে হয়। আজকে আমাদের যদি কথা বলতে হয় তাহলে আমাদের চিন্তা করতে হয় যে আমি যে কথা বলবো সে কথার কারণে আমাকে আবার জেলে পুরতে হবে কিনা। আজকে কথা বলতে হলে আমাকে হিসাব করতে হয় যে এখান থেকে কথা বলে আমি বেরোনোর পরে আমি পুলিশের হয়রানির শিকার হব কিনা। কাজেই আজকে এদেশে এই মুহূর্তে আমরা গণতান্ত্রিক অধিকার ভোগ করছি না। এই ক বছর ধরে আমরা ভোটের অধিকারও হারিয়ে ফেলেছি, আমাদের কেউকে ভোট দিতে হয় না। আজকে সাধারণ মানুষ ভোটের অধিকার হারিয়ে ফেলেছে। আজকে দেশে মুষ্টিমেয় কিছু মানুষ তাদের দুর্বৃত্তায়নের মাধ্যমে অর্থনৈতিক অবস্থাকে পঙ্গু করে দিয়েছে, সারা দেশকে লুটে পুটে, ব্যাংক বিমাকে লুটে পুটে তারা খেয়ে ফেলছে। প্রতিবাদ করার কেউ নাই, আর প্রতিবাদ করলে কি হবে তা নিয়েও আমরা আসলে সন্দিহান। কাজেই আজকে এই যে আমাদের প্রাপ্তি, আসলে আমরা কি পেয়েছি? আমরা আসলে যা চেয়েছিলাম, আমাদের গণতান্ত্রিক অধিকার চেয়েছিলাম, আমরা পাইনি। আমরা দুমুঠো ভাত চেয়েছিলাম, আমরা সেটা এখনো ভোগ করতে পারছি না। আমরা মানবিক যে মূল্যবোধ, সেই মূল্যবোধ থেকে আমরা অনেক দূরে চলে এসেছি। আমাদের নারীদের যে অধিকার, সে অধিকার এখনো প্রতিষ্ঠিত হয়নি। আজকে এদেশে আজকে বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের সাধারণ যে লেখাপড়ার সরঞ্জাম, তার পক্ষে কথা বলার যে অধিকার, শিক্ষা ব্যবস্থার পরিবর্তন কিংবা শিক্ষা ব্যবস্থার উন্নয়নের যে জন্য আন্দোলনের কথা বলার যে অধিকার, সে অধিকার বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আসলে পাচ্ছে না। কাজেই আমরা এরকম একটি অবস্থায় আমরা বিরাজ করছি। কাজে স্বাধীনতার 50 বছর পরে আমরা আমাদের এই অধিকার পাইনি। যে আমরা চাই যে কারণে আমরা সেই 50 বছর আগে এই মার্চ মাসে স্বাধীনতা যুদ্ধের জন্য সারা দেশের মানুষ ঝাঁপিয়ে পড়েছিল, এই যুদ্ধে কারো এককভাবে করেনি। আপনারা, আমি একটি বইয়ের নাম উল্লেখ করব, বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তি যুদ্ধে বামপন্থীদের ভূমিকা। এই বইটি মাহমুদুল হাসান মানিক সম্পাদনা করেছেন, গণপ্রকাশন এটা বের করেছে। এই বইয়ে আমাদের জানা না জানা অনেক তথ্য এখানে আছে, যেখানে কারা কারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। কাজে মুক্তিযুদ্ধে বরিশালের পেয়ারা বাগানে নেতৃত্ব দিয়েছিলেন কমরেড সিরাজ শিকদার, যশোর অঞ্চলে নেতৃত্ব দিয়েছিলেন হক তোহা, নাটোরে দিয়েছিলেন ওয়াহিদুজ্জামান,
শিবপুরে দিয়েছিলেন মান্নান ভূঁইয়া। এরকম হাজার হাজার মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, কিন্তু আমরা তাদের কথা ভুলে যাই। আমরা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে আমরা পক্ষ বিপক্ষ টেনে আমরা আসলে দেশকে আমরা বিভক্ত করে ফেলছি। আমরা যেন এটা না করি। আজকে স্বাধীনতার 50 বছর পরে দাঁড়িয়ে আমি এই কথাই বলতে চাই, এই অনুরোধটুকু রাখতে চাই সমগ্র জাতির কাছে, সমস্ত মানুষের কাছে বলতে চাই যে মুক্তিযুদ্ধকে যেন আমরা বিভক্ত না করি। মুক্তিযুদ্ধে কারা দোষ করেছিল, কারা ত্রুটি করেছিল, সেটা দেখলে সেটা দেখার যে জায়গা আছে, সে জায়গায় সেটা করা হোক। কিন্তু এককভাবে মুক্তিযুদ্ধ যেন যে কেউ করেনি, কোনো দল করেনি, এটি পরিষ্কার। এবং আমরা এই ফোরামের মাধ্যমে বলতে চাই যে মুক্তিযুদ্ধ যারা করেছেন এদেশের মানুষ, এদেশের সাধারণ মানুষ, এই সাধারণ মানুষকে যেন আমরা অসম্মানিত না করি। এই সাধারণ মানুষের এই মুক্তিযুদ্ধে যে ভূমিকা, সেই ভূমিকা যেন আমরা সারা জীবন যতদিন বাংলাদেশ থাকবে আমরা যেন তাদেরকে স্মরণ করি, তাদেরকে সম্মান করি। এই আশাবাদ ব্যক্ত করে আজকে এই আমাদের 50 বছর স্বাধীনতার 50 পরে আমাদের প্রত্যাশা এবং এই শীর্ষ সেমিনারে শেষ করলাম। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ধন্যবাদ নাগরিক সমাজের সদস্য সচিব ডাক্তার মিজানুর রহমান সুন্দর আলোচনার জন্য। সম্মানিত সুধী মণ্ডলী, আমাদের আজকের সেমিনারে এ পর্যায়ে আলোচনা পেশ করবেন বরিশাল জননিরাপত্তা ট্রাইব্যুনালের সাবেক স্পেশাল পিপি সদ্য অ্যাডভোকেট মুজিবুর রহমান নান্টু। আলোচনা করছেন জনাব অ্যাডভোকেট মুজিবুর রহমান নান্টু। আমি কৃতজ্ঞ যাদের পদচারণায়, যাদের আহ্বানে সাড়া দিয়ে আজকের এই অনুষ্ঠানে আমি আমার একাত্মতা ঘোষণা করতে পেরেছি। স্বভাবত এটা কৃতজ্ঞতার বিষয়। যাই হোক, সম্মানিত প্রধান উপস্থাপক যিনি এই প্রবন্ধটি কাছে উপস্থাপন করেছেন, রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসাবে, ইতিহাসেরও ছাত্র আমি, ওনার এই প্রবন্ধ আমি যথাযথভাবে দেখেছি, পর্যালোচনা করেছি, অনুধাবন করেছি। এর উপরে আমার কোনো দ্বিমত পোষণ করার সম্ভাবনা নাই, থাকার কথাও না। তো আজকের এইখানে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী 50 বছর পেরিয়ে আমাদের এই অবস্থান, কি পেলাম আর কি পাইনি, কি প্রত্যাশা ছিল আর কি প্রত্যাশা এখনো আমাদের মধ্যে রয়ে গেছে, এর চুনচেরা বিশ্লেষণ করতে না গিয়ে মূলত আজকে আমাদের কাছে বিষয়টা এই দাঁড়িয়েছে, স্বাধীনতার সপক্ষ শক্তি কারা ছিলেন আর স্বাধীনতার বিপক্ষ শক্তি কারা। এই 50 বছর পেরিয়েও কিন্তু আজকের এই স্লোগান আমাদের মধ্যে। এটা আসলে দেশকে দ্বিধা বিভক্তির সংকেত, সূচনা। এই প্রশ্ন এখন আসার ঠিক না। স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণকারী কোন গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ ছিল না, বিশেষ কোন দলের নয়। স্বাধীনতা যুদ্ধ আমি দেখেছি, মানুষের হত্যাযজ্ঞ আমি দেখেছি। সেখানে যারা হত্যাযজ্ঞে ছিলেন, যারা আমাদের এই স্বাধীনতার কণ্ঠ রোধ করার জন্য বদ্ধপরিকর ছিলেন, বেছে বেছে তারা নেননি কারা কোন দল করেন,
কারা কোন বর্ণ, বৈষম্যের কোন গোষ্ঠীর, শুধু তারা দেখেছেন স্বাধীনতার সপক্ষে কারা ছিলেন। যাদের আজকে স্বাধীন, তারাও কিন্তু বাংলাদেশের স্বাধীনতা দিবস সশ্রদ্ধ চিত্তে তারা পালন করেন, বাংলাদেশের সার্বভৌমত্বকে স্বীকার করেন। এবং সেই গোষ্ঠী যদি কোনো গোষ্ঠীর অন্তর্ভুক্ত থেকে থাকেন, তার সেই গোষ্ঠীর সামনেও কিন্তু তারা বাংলাদেশ কথাটা সংযোজন করে আসছেন, ভবিষ্যতেও করবেন। এমতো যদি অবস্থা হয়, তাহলে আজকের আমাদের বিষয়টা এখানেই দাঁড়ায়। ইন কেস অফ ন্যাশনাল মরাল এন্ড ক্যারেক্টার, আসেন দেশকে কিভাবে আমরা গড়ব। অতীত যারা অতীতে এই স্বাধীনতার বিপক্ষে কাজ করেছে বলে দাবি করা হয়, তারা তো বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে কথা বলেন না। তারা এই বাংলাদেশের পতাকাকে সমুন্নত রেখেই তো গাড়িতে তারা চলেন। তাহলে আজকে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে এই যে সংকীর্ণ মনোভাব, সংকীর্ণতা, ইন কেস অফ ন্যাশনাল মরাল এন্ড ক্যারেক্টার, দেশের স্বাধীনতাকে অর্থবহ করার জন্য, অর্থনীতিকে সমৃদ্ধ করার জন্য যে ভূখণ্ডটা আমরা পেয়েছি, সেই ভূখণ্ডটার মধ্যে আমরা জাতি বর্ণ নির্বিশেষে আমরা এই দেশের বাংলা ভাষায় কথা বলি, বাঙালি। পরিচয় আমার বাংলাদেশি, আমার সংস্কৃত ভাষায় কথা বলি, আমি এই বাংলাদেশের অধিবাসী, আমি বাংলাদেশি। আমি উপজাতি, আমি বৌদ্ধ ভাষায় কথা বলি, আমি বাংলাদেশি। তাহলে আজকে আমার মধ্যে চেতনাবোধ কোনটা? আমি বাংলাদেশের বাঙালি, আমি বাংলাদেশের খ্রিস্টান, আমি বাংলাদেশের বৌদ্ধ, আমি বাংলাদেশের হিন্দু, আমি বাংলাদেশের উপজাতি। সমন্বিতভাবে এই সকল জাতি বর্ণ ধর্ম গোষ্ঠীর সকলের পতাকা কিন্তু একটা। এই পতাকাকে সমুন্নত করার জন্য আমাদের মধ্যে যে চেতনাটা বোধটা আসতে হবে, সেগুলো আমরা বাংলাদেশি, আমরা বাংলাদেশের মুসলমান, আমরা বাংলাদেশের হিন্দু, আমরা বাংলাদেশের বৌদ্ধ, আমরা বাংলাদেশের অন্যান্য ভাষাভাষী। এই চেতনা বোধটা যতদিন পর্যন্ত আমাদের মধ্যে না আসবে, ততদিন পর্যন্ত ইন কেস অফ ন্যাশনাল মরাল এন্ড ক্যারেক্টার যতদিন পর্যন্ত এস্টাবলিশ না হবে, সমন্বিত না হবে, ততদিন পর্যন্ত যতই আমরা বলি যে সুবর্ণ জয়ন্তী পালন করতেছি, এটা আনুষ্ঠানিকতার প্রতি সীমাবদ্ধ থাকবে, এর বাহিরে নয়। পার্শ্ববর্তী দেশ ভারতের দিকে তাকান, কত ভাষা, কত বর্ণ, কত গোষ্ঠী, তারপর দেখেন ইন কেস অফ ন্যাশনাল ইন্টিগ্রেশন আজ কিন্তু তারা সেখানে একমত। রাষ্ট্র যদি কোনো সমস্যায় পড়ে, সেখানে বিরোধী দলকে তারা ডাকে। আর আমাদের সংস্কৃতিটা হলো এই, রাষ্ট্র ডাকে না, আর বিরোধী দল সেখানে যায় না। তো এই যদি হয়, তাহলে এই যে সুবর্ণ জয়ন্তী আমরা পালন করতেছি কোন একটি দলের ব্যানারে, যেটা আমার সম্পদ, এইটা কোনোদিন অর্থবহ হবে না। সুতরাং এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি মনে করি আমি যা বলতে চাই তা এই প্রবন্ধে এসে গেছে। সুতরাং দলীয় সংকীর্ণতাকে ভুলে গিয়ে, গোষ্ঠীর স্বার্থকে ভুলে গিয়ে, যেখান থেকে আমরা শুরু করেছিলাম যে আমরা এই বাংলাদেশের বাঙালি, এই বাংলাদেশের মুসলমান, এই বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিভিন্ন ধর্মাবলম্বী, আমরা এক এবং অভিন্ন। ইন কেস অফ আওয়ার টেরিটরি, ইন কেস অফ আওয়ার সর্বন্ত, ইন কেস অফ অর্থনৈতিক মুক্তি, সেইখানে আমাদের সংঘবদ্ধ হতে হবে। যদি তা না করি, তাহলে এই অনুষ্ঠান, এই আনুষ্ঠানিকতা, এই আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ থাকবে। চীন স্বাধীন হলো কত সালে, আর সেই চীন কোথায়?
আজ 1947 সালে ভারত অল ইন্ডিয়া বিভক্তি হলো পাকিস্তান ইন্ডিয়া। পাকিস্তান কোথায়, ইন্ডিয়া কোথায়, আজ বাংলাদেশ কোথায় আমরা? সুতরাং এই যতক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে এই মূল্যবোধটা না আনা যাবে, দলীয় সংকীর্ণতাকে পরিহার করা না যাবে, যতক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে এই সংস্কৃতিটা না আসবে যে যিনি রাষ্ট্র ক্ষমতায় থাকবেন তিনিও আমাকে ডাকবেন, আর আমি যারা রাজপথে আছি আমিও সেই ডাকে সাড়া দেব। In case of national moral and character, in case of national crisis, integration, in case of national integration, until and unless this matter is decided, যতই আমরা সুবর্ণ জয়ন্তী পালন করি, যতই আমরা প্রবন্ধ লেখি, এই লেখার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি আমি আবার এই প্রবন্ধের প্রবন্ধকারকে। তিনি অত্যন্ত সেই একেবারে সূচনা থেকে এই পর্যন্ত, যেটা আমি একজন ইতিহাসের ছাত্র হিসেবে বলি, একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে আমি বলি, সব কথাগুলি এর মধ্যে শব্দ আছে। যদি কেউ মনে করেন যে 1971 সালের মধ্যেই স্বাধীনতার বিস্তৃত ছিল, সত্য নয়। এর আগে 69 আন্দোলন, 62 শিক্ষা আন্দোলন, এর আগে 52 ভাষা আন্দোলন, 47 সালের স্বাধীনতা প্রাপ্তি, এবং তার আবেগে যদি আমরা যাই, 1905 সালের বঙ্গভঙ্গ এবং 1911 সালের বঙ্গভঙ্গ রদ, এই দুইটাকে যদি আমরা পর্যালোচনা করি, তাহলে আমরা বুঝতে পারবো যে এই বাংলাদেশ সৃষ্টির বীজ কোথায় নিহিত ছিলেন আর কারা সেই বীজ বপনের পথ রচনা করে গেছেন। তো আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, যে আমি এই স্বাধীনতা আন্দোলন দেখেছি, ছাত্র রাজনীতির আমার অংশগ্রহণ ছিল, সেখান থেকে রাজনীতির অনুপ্রবেশ। আমি মনে করি একজন এই দেশের কোন দলের সদস্য হিসেবে নয়, একজন সিটিজেন হিসেবে, একজন নাগরিক হিসেবে আমার কি দায়িত্ব পালন করা দরকার, কি দায়িত্ব পালন করা দরকার নয়, কোনটা পরিহার করা দরকার, সেই ক্ষেত্রে আমাদেরকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে। আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করতে চাই না, একটা কথা দিয়ে শেষ করতে চাই, একটা উপমা দিয়ে। আমরা ঐক্যের কথা বলি, ঐক্যমতের কথা বলি, কিন্তু আমাদের সংস্কৃতিতে হয়ে গেছে দলের একটা অংশ ভাগ হয়েই অন্য একটা নাম দিয়েই বলে আমি জাতীয় ঐক্য চাই, দলের ঐক্য চাই। তাহলে দলটা ভাঙলেন কেন? এই হলো আমাদের দেশের সংস্কৃতি। সুতরাং আমি দেশের একজন সচেতন নাগরিক হিসেবে আজকের এই সুবন্তির জয়ন্তীর প্রাককালে অনুষ্ঠানকে আনুষ্ঠানিকতার মধ্যে দিয়েই সীমাবদ্ধ রাখলে চলবে না। এই জয়ন্তী 50 বছর আগে যেখানে ছিল, যেখান থেকে শুরু হয়ে রক্ত স্নাত বাংলা, এই রক্ত যারা দিয়েছেন সেই রক্তকে ফলদায়ক করতে হবে, লক্ষ্যমাত্রাকে ফলপ্রসূ করতে হবে। তাহলে জাতির কাছে কিন্তু আমাদের দায়ভার থাকতে হবে। সুতরাং এই দায়ভারকে এড়িয়ে গিয়ে আজকের আমার আহ্বান হবে একটাই, প্রত্যয় এবং প্রত্যাশা, যে আমরা যে যে দলের ব্যানারেই থাকি না কেন, যে গোষ্ঠীর ব্যানারেই থাকি না কেন, আবার বলি, ইন কেস অফ ন্যাশনাল মরাল অ্যান্ড ক্যারেক্টার, সবাইকে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এই সেন্টিমেন্ট নিয়ে, যে আমরা বাংলাদেশের জনগণ, বাংলাদেশের নাগরিক, আমরা বাংলাদেশি, বাংলাদেশের বাঙালি, বাংলাদেশের খ্রিস্টান, বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ এবং বিভিন্ন ভাষা ভাষী। এই মানসিকতাই যতক্ষণ পর্যন্ত আমরা না আসতে পারবো, ততক্ষণ পর্যন্ত ঐক্যমতের আন্দোলন সমৃদ্ধ হবে না। আর যদি সেই সমৃদ্ধ না হয়, তাহলে ওই যে গণতন্ত্রের কথা বলি, যে রাস্তায় নামতে পারি না, কথা বলতে পারি না, অমুক পুলিশ কমিশনারের পারমিশন নিতে হয়, এইটা আমাদের জন্য একটা লজ্জা। লজ্জা, আবার বলি লজ্জা। এই লজ্জা যদি স্বাধীনতাকে অর্থবহ করতে হয়, এই লজ্জাকে পরিহার করতে হবে। আসুন সবাই আমরা এই দেশকে সমৃদ্ধ করি, দেশের লাল সবুজের পতাকাকে আমরা সমুন্নত করি, তবেই আমাদের অগ্রযাত্রা অর্থবহ হবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আমাদের
সামনে আলোচনা করবেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ ও গ্রামীণ উন্নয়ন বিভাগের সম্মানিত প্রফেসর জনাব ডক্টর মামুনুর রশিদ। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আজকে অনলাইন সেমিনারের সম্মানিত প্রধান অতিথি আবু জাফর মোহাম্মদ ওবায়দুল্লাহ, সম্মানিত প্রবন্ধ উপস্থাপক প্রফেসর ডক্টর আব্দুল লতিফ মাসুম স্যার, সাবেক ভিসি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আমার সহ আলোচক বৃদ্ধ অ্যাডভোকেট মুজিবুর রহমান নান্টু এবং ডাক্তার মিজানুর রহমান, এবং আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি প্রফেসর মুসলিম উদ্দিন শিকদার, এবং আমার কি বলবো পছন্দের সঞ্চালক আদত আলাউদ্দিন ভাই, আসসালামু আলাইকুম। আর সচেতন নাগরিক যাদের দ্বারা আজকের এই ফোরাম আসলে তৈরি হয়েছে, সেই সচেতন নাগরিক বৃন্দ, যদিও এই সংকটকালে আমার কাছে মনে হয় যে সচেতন নাগরিকদের যথেষ্ট অভাব রয়েছে। আর শিক্ষিত মানুষের অভাব নাই, কিন্তু সচেতন মানুষের কেন জানি খুব অভাব পরিলক্ষিত হয় চারদিকে। তো তার মধ্যে থেকে আপনারা যেহেতু সচেতন, সেজন্যই আপনারা সচেতন নাগরিক ফোরাম করেছেন। তো সেই সচেতন নাগরিক বৃন্দ, আসসালামু আলাইকুম। আমি স্যারের প্রবন্ধটি পড়েছি। শুরুতেই আমি আমার আলোচনার যে বা আমার যোগ্যতার যে সীমাবদ্ধতা সেটা স্বীকার করে নিচ্ছি। আমি পলিটিক্যাল সায়েন্সের কোনো ছাত্র নই, বা আমি আসলে ইতিহাসেরও কোনো ছাত্র নই। আমি সরাসরি একজন আসলে সায়েন্সের ছাত্র, তবে বর্তমানে আমি সোশ্যাল সায়েন্স নিয়ে মূলত গবেষণা করি, এবং আমার গবেষণার বিষয়গুলো আসলে এই স্বাধীনতা কেন্দ্রিক নয়, বরং আমি শিক্ষা, স্বাস্থ্য এবং বিশেষ করে এডুকেশন নিয়ে আসলে আমার গবেষণার বিষয়বস্তু। তো তারপরও স্যারের এই প্রবন্ধটি আমি পড়েছি, এবং স্যারের যে কথা এখানে রয়েছে এই কথার সাথে আসলে দ্বিমত করার সুযোগ নাই, বরং প্রত্যেকটা পয়েন্টকেই আরো নিয়ে বিস্তারিত আলোচনা করার সুযোগ আছে। এবং আমার মনে হয় সেটি করতে গেলে এই প্রত্যেকটা বিষয় নিয়ে আমাদেরকে আলাদা আলাদা সেমিনার আয়োজন করা যেতে পারে। সম্মানিত অংশগ্রহণকারী সচেতন নাগরিক বৃন্দ, আসলে প্রত্যাশা এবং প্রাপ্তি নিয়ে তখনই আলোচনা করা যায় বা আলোচনা হয় আসলে যখন কিছু না কিছু প্রাপ্তি থাকে। স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে আমরা একটি দেশ পেয়েছি, এটা আমাদের একটা প্রাপ্তি, কিন্তু সত্যিকার অর্থে স্বাধীনতার যে স্বাদ, স্বাধীনতার যে চেতনা, স্বাধীনতার যে প্রত্যাশা ছিল, তাকে যদি আমরা পাশাপাশি দাঁড় করাই, তাহলে এর পরিপ্রেক্ষিতে আমাদের প্রাপ্তি আসলে খুবই সীমাবদ্ধ। এবং স্যার যথার্থভাবে তার আর্টিকেলে বলেছেন যে আসলে কোনো দল, কোনো রাজনৈতিক শক্তি এখনো পর্যন্ত আসলে এই যে প্রাপ্তির যে বিষয়গুলো আছে সেগুলোকে তার জনগণের জন্য আসলে নিশ্চিত করতে পারে। বরং অবস্থা দৃষ্টে মনে হচ্ছে যেন আমরা ধীরে ধীরে আরো আমাদের যে প্রত্যাশা রয়েছে, আমাদের যে প্রাপ্তি রয়েছে, কেন জানি না আমরা ধীরে ধীরে আরো আমাদের এই প্রাপ্তিটা সময়ের সাথে সাথে আমার কাছে মনে হচ্ছে আমাদের কমে যাচ্ছে। স্যারের এই প্রবন্ধের আসলে একটা জায়গা নিয়ে আমি একটু আলোচনা করতে চাই। বিশেষ করে স্যার চতুর্থ ফেজের যে কথাটা বলেছেন যে আসলে কি করলে এটা সমস্যার সমাধান করা যায়, ছাত্রদেরকে নিয়ে আসলে আমার সবসময় ডিল করতে হয়। তো এই ইয়াংদেরকেই আমি মনে করি যে এরাই পারে আসলে আমাদেরকে সত্যিকার অর্থে স্বাধীনতার প্রত্যাশা এবং প্রাপ্তির যে মৌলিক পার্থক্য রয়েছে এটাকে আসলে কমিয়ে আনতে। কিন্তু দুঃখজনক ভাবেও হলেও এটা সত্য যে আমি যখন এই তরুণদের দিকে তাকাই আমাদের দেশে, বিশেষ করে কেন জানি না আমি খুব বেশি আসলে আশা করতে পারি না। হতে পারে আমার নিজের ব্যক্তিগত সীমাবদ্ধতা, অথবা হতে পারে যে আমাদের তরুণরা আসলে সঠিক পথে চালিত হচ্ছে। সম্মানিত সচেতন নাগরিক বৃন্দ, আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন, বা আপনাদেরকে একটু ভাবতে বলি যে আসলে সত্যিকার অর্থে কি একটি সরকার বা একটি রাজনৈতিক দল অথবা কতগুলো রাজনৈতিক দল এবং সরকার কি আপনার স্বাধীনতার যে প্রাপ্তি বা প্রত্যাশা যে রয়েছে সেই প্রত্যাশা কি সবগুলো সে মেটাতে পারবে? বর্তমান গ্লোবালাইজেশনের যুগে আসলে সেই ক্ষমতা সরকার বা কোনো একক রাজনৈতিক দল অথবা দলগুলোর আছে। কারণ আমাদের পরাধীনতার জন্য, বা আমাদের ঠিক পরাধীনতা বলবো না, আমাদের এই স্বাধীনতার প্রত্যাশা যেটা ছিল সেটা আমরা যে মেটাতে পারছি না, তার জন্য যারা আমাদেরকে বাধাগ্রস্ত করছে তারা শুধু এই দেশীয় লোকই নয়, বরং আন্তর্জাতিক
কুচক্রী মহলও কিন্তু রয়েছে। স্যার কিন্তু তার আর্টিকেলের আপনারা যদি দেখেন একেবারে শেষের দিকে থার্ড একটা কথা বলেছেন যে কেন্দ্রীয় সিন্ডিকেট এবং বৈশ্বিক বাণিজ্যিক গ্রুপগুলো, আমরা সবাই জানি যে আসলে এই আপনারা জানেন কিনা যে পৃথিবীর আসলে যে সম্পদ রয়েছে এই সম্পদের 1% সম্পদ রয়েছে 50 ভাগ মানুষের কাছে, আর বাকি 99% যে সম্পদ রয়েছে এটা রয়েছে আসলে বাকি যে গ্রুপটা রয়েছে তাদের হাতে, এবং এর মধ্যে 80% সম্পদ রয়েছে মাত্র 600 বিলিয়নিয়ারের হাতে যারা পৃথিবী চালায়। তো কাজেই এই স্বাধীনতার যে স্বাদ এটাকে যদি নিশ্চিত করতে হয় তাহলে শুধুমাত্র দেশি নয় বরং বিদেশি যে সমস্ত এই শক্তিগুলো মানুষের স্বাধীনতাকে হরণ করছে তাদের ব্যাপারেও আসলে আমাদেরকে নিজেদেরকে ভূমিকা রাখতে হবে এবং এদেরকেও মোকাবেলা করার শক্তি আমাদেরকে অর্জন করতে হবে। সম্মানিত উপস্থিতি, আসলে আমি খুব বেশি সময় নিতে চাচ্ছি না, রাত হয়ে গেছে, আপনারাও আসলে দীর্ঘ সময় আলোচনা শোনার মতো অবস্থা নাই। আমি খুব স্পেসিফিক্যালি কয়েকটা কথা বলে আমি আমার কথা শেষ করে দিই। স্যার এখানে বলেছেন যে আসলে আমাদেরকে যদি স্বাধীনতার এই যে সমস্যা আমাদের রয়েছে, দেশের যে সমস্যা, আজকে বিচার বিভাগ স্বাধীন নয়, আজকে আমলাতান্ত্রিক যে দুর্বৃত্তায়ন চলছে, এবং পাশাপাশি অনেকগুলো বিষয় নিয়ে কথা বলেছেন। তো আসলে এই যে সমস্যাগুলো রয়েছে, স্যার বলেছেন যে আমাদের ঐক্য দরকার অথবা আমাদের আরো ভাবা দরকার, আরো গবেষণা করার বিষয় দরকার। তবে আমি একটা বিষয় বলতে চাই, এই যে আপনারা আজকে যে সচেতন নাগরিক ফোরামের দিয়ে যে করছেন, আসলে সত্যিকার অর্থে আমাদেরকে স্বাধীনতার এই যে এই আমাদের স্বাধীনতা যে আসলে সমস্যাগ্রস্ত, এর থেকে আমাদেরকে কে বের করে নিয়ে, এজন্য আমাদের আসলে সচেতন, আপনাদের মতো সচেতন নাগরিকই দরকার। কিন্তু সমস্যা যেটা হয়েছে যে আসলে আমরা সচেতন নাগরিক বললেও আদৌ কি আসলে আমরা সচেতন কিনা। আমি খুব স্পেসিফিক করে যদি বলতে চাই বা বলি যে আমাদের সমাজে এই যে আমাদের এর জন্য সরকারের দায়বদ্ধতা রয়েছে নিশ্চিত, আমাদের রাজনৈতিক যে দলগুলো আছে তাদেরও দায়বদ্ধতা রয়েছে, আমরা যারা বুদ্ধিজীবী দাবি করি তাদেরও দায়বদ্ধতা রয়েছে, কিন্তু ব্যক্তিগতভাবে আপনার কিংবা আমার কোনো দায়বদ্ধতা আসলে নেই। আসুন আমরা একটু খুঁজে দেখি আসলে আমাদের এই দায়বদ্ধতা আছে কিনা বা আমাদের সমস্যাটা কোথায়। দেখেন, আমরা জ্ঞান অর্জন করা, জ্ঞানী ব্যক্তিকে সামাজিকভাবে যে কদর করা, আসলে আমরা সেটা করি। আপনি যদি খেয়াল করে দেখেন, আমি ব্যক্তিগতভাবে দেখা যাবে হয়তো বা জ্ঞানীর চেয়ে আমাদের কাছে আর্থিক সম্পদে যে বেশি শক্তিশালী তাকেই কিন্তু আমরা বেশি কদর করছি, বরং জ্ঞানীরা এখন মুখ লুকিয়ে চলছে। তো আমরা যারা অর্থকে কদর করছি, শক্তিকে কদর করছি, শক্তিকে যারা আমরা পূজা করছি, তাদের কাছে কিভাবে জ্ঞানী লোকের আগমন ঘটবে আপনাকে শক্তিশালী করার জন্য? আপনি যার পূজা করবেন তারই তো আগমন ঘটবে। তো সেক্ষেত্রে এই যে আমাদের দুর্বলতা, এটাও কিন্তু আসলে আমাদের পরাধীনতার দিকে নিয়ে যাচ্ছে। দ্বিতীয় বিষয় যেটা, সেটা হচ্ছে অর্থ সম্পদের প্রতি আমাদের প্রচন্ড মোহ তৈরি হয়েছে। আমরা অর্থ সম্পদ যার আছে বা এটাকেই সাফল্যের মাপকাঠি মনে করছি, যদিও শুধুমাত্র অর্থ সম্পদ কখনোই সাফল্যের মাপকাঠি হতে পারে না। এরপরে আমাদের মধ্যে আমরা সঠিকভাবে ইতিহাস জানি, অথবা আমি যে দলটা করি সেই দলের রাজনৈতিক মতাদর্শ কি, তারা কি চায়, তাদের অ্যাক্টিভিটি কি আসলে সত্যিকার অর্থে মানুষকে স্বাধীনতার প্রত্যাশা পূরণ করার যে রোল আছে সেটা কি তারা শুধু মৌখিকভাবেই করে নাকি তারা পালনও করছে, তারা তাদের কর্মকাণ্ডের মাধ্যমে। এই বিষয়গুলো কিন্তু আসলে আমরা নিয়ে চিন্তা করি না, বরং আমরা যেটা করি, যখন যে ক্ষমতায় থাকে তার সাথে আমরা যুক্ত হই, তার লেজুর ভিত্তি করি, এবং ব্যক্তিগত স্বার্থকে হাসিল করার জন্য মূলত আমরা রাজনৈতিক এই দলগুলোর লেজুর ভিত্তির সাথে যুক্ত। দুঃখজনক ভাবে সত্য, আপনি যদি দেখেন বেশিরভাগ শিক্ষিত জনগোষ্ঠীর চিন্তাটাই হচ্ছে আমাদের মধ্যে আই ফিলিং, অর্থাৎ আমি নিজে কি পেলাম, আমি নিজে কি খেলাম, আমি নিজে কত টাকা ইনকাম করলাম, আমি বাঁচলি, আমি শুধু ভালো থাকলি হলো, বাকিরা কোথায় থাকবে নিয়ে আমাদের মাথা ব্যথা। অর্থাৎ শিক্ষিত জনগোষ্ঠীর, যে দেশের শিক্ষিত জনগোষ্ঠীর এই ফিলিংস থাকে, সেই দেশে সত্যিকার অর্থেই একটি সমাজবদ্ধ ভাবে দেশকে পরিবর্তন করা সত্যিকার অর্থে খুব কঠিন বিষয়। আরেকটি বিষয় হচ্ছে, আমাদের যারা শিক্ষিত মানুষ আছে, আপনাদের মতো যারা সচেতন নাগরিক সমাজ রয়েছে,
এরা খুব সচেতন হলেও কেন জানি না রাজনৈতিকভাবে সাংঘাতিকভাবে ইনএক্টিভ থাকে। রাজনীতিকে এমন একটা বিষয় মনে করে যে এটা একটা নর্দমার মতো, এখানে যাওয়া যাবে না। আর ফলশ্রুতিতে যা হওয়ার তাই হয়েছে। আপনার স্বাধীনতা যেটা ছিল সেটা আসলে চুরি হয়ে গেছে এবং সেটা দখল করে নিয়েছে দুর্বৃত্তরা। এরপরে আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে যে আমরা যারা শিক্ষিত আছি, আমরা যারা সকল শিক্ষিত দাবি করি, আমাদের কিন্তু আসলে অন্যায়ের প্রতিবাদ করার মেরুদণ্ড আমার নিজেরও নেই। আসলে অনেক অনুষ্ঠানে বসে থাকি যেখানে আমি জানি আমার পরিচিত বা আমি যার সম্পর্কে ভালো জানি সেই দুর্নীতিগ্রস্ত ব্যক্তির কাছ থেকে আমি সততার নসিহত শুনি। তারা আমাদেরকে কিভাবে সৎ হতে হবে, কিভাবে ভালো হতে হবে তার নসিহত করে। আমরা এখনো বিভিন্ন অফিসে গিয়ে আমি আশ্চর্য হই যখন লেখা দেখি, ওখানে লেখা থাকে আমি এবং আমার অফিস দুর্নীতি মুক্ত। আমার মনে হয় না যে পৃথিবীর কোথাও এই ধরনের কোনো লেখা, এই ধরনের লেখা চোখে পড়ার পরে স্বাধীনতার প্রাপ্তি প্রত্যাশা নিয়ে খুব বেশি আশা করা বোধহয় সমীচীন হবে না। নকল মুক্ত পরীক্ষা কেন্দ্র জীবনে কেউ শুনেছে কিনা বা কোথাও দেখেছে কিনা আমি জানি না, তবে এই ভয়াবহ কথাও আসলে আমাদের এই স্বাধীন দেশে আমাদের চালু আছে, আমরা দেখতে পাই এবং এটা দিয়ে আমরা বোঝাতে চাই যে আসলে আমরা খুব ভালো। তো যাই হোক, বুঝতেই পারছেন যে অবস্থাটা কোথায় আসলে। আরেকটা বিষয় হচ্ছে যে পরিবার কেন্দ্রিক আমরা যে আমাদের সন্তানদেরকে মানুষ করছি, সেখানে আসলে স্যার একটা কথা তার এই আর্টিকেলে বলেছেন যে ন্যাশন বিল্ডিং এবং হিউম্যান বিল্ডিং, আসলে হিউম্যান যদি বিল্ড করতে না পারেন, ন্যাশন বিল্ডিং এর গাল গপ্প করে লাভ নেই। আপনি যদি এখন আমি খুব শ্রদ্ধার সঙ্গে বলছি, আপনি যদি 100 নেতাকে লিস্ট করেন, এর মধ্যে থেকে কার উপরে ডিপেন্ড করা যায়, কার উপরে আসলে নির্ভর করা যায় এমন লোক আমার মনে হয় যে আঙ্গুলে গুনে 2-1 জন পাওয়া যাবে কিনা সেটা সন্দেহ। কাজেই আপনি সবই চেঞ্জ করে দিবেন, সবই করবেন, ঠিক আছে, কিন্তু কার উপরে ভরসা করবেন? কারণ আমরা তো হিউম্যান বিল্ডিং তো আমরা করিনি। যেহেতু হিউম্যান বিল্ডিং হচ্ছে না, কাজে ন্যাশনাল বিল্ডিং কোনোদিনও হবে না। তো সেজন্য আমি এই হিউম্যান বিল্ডিং আসলে কিভাবে করা যায় এটার জন্য আমি আমি বেসিক্যালি আমার এই কথাটাকে আমি আমার যুব সমাজের উদ্দেশ্যেই বেশি বলি, যারা আমরা যাদের বয়স হয়ে গেছে ওনারা অবশ্যই উপদেশ দিবেন, ওনাদের অভিজ্ঞতা আমরা শেয়ার করতে চাই। আমার মনে হয় সঞ্চালক বোধহয় মানে শেষ করার জন্য হয়তো বা কিছু একটা বলতে চাচ্ছেন, আমি কয়েকটা কথা স্যার বলছি। আপনার সময় শেষ পর্যায়ে স্যার। জি জি, আমি বুঝতে পেরেছি। তো যাই হোক, আমরা যেটা বলতে চাই যে আসলে কি করা প্রয়োজন। আমি বর্তমান যারা যুব সমাজ আছে বা আপনারা যারা যুব সমাজদেরকে, যাদের বাসায় আপনাদের ছেলে পেলে রয়েছে, আমরা বিশেষ করে আমি নিজেকেও বলছি, এই দিকটাকে যদি আমরা গুরুত্ব দিতে না পারি, আমরা যদি এই ধরনের লক্ষ্যবল তৈরি করতে না পারি, তাহলে আমাদের এই স্বাধীনতার প্রত্যাশা প্রাপ্তির এই সমস্ত সেমিনার শুধু সেমিনারই থেকে যাবে, বাস্তবে এখান থেকে তেমন কিছু পাওয়ার সম্ভাবনা আসলে নেই। তো যেটা করা প্রয়োজন যে যুব সমাজকে তাদের যে শক্তি সম্পর্কে, তাদের সামর্থ্য সম্পর্কে আসলে জানানো দরকার। একজন যুবক শুধুমাত্র কোনো জায়গায় গিয়ে একটু আলু ভর্তা ডাল খেয়ে একটা সেলফি তুলে দিয়ে দিবে, এটা দিয়ে তার শক্তি সামর্থ্য প্রমাণ করবে, তো এইটা আসলে একজন যুবক একটা সমাজকে চেঞ্জ করে দিতে পারে। আপনি যদি দেখেন পৃথিবীতে বহু আন্দোলন, ইভেন ইনস্ট্যান্ট এই রিসেন্টলিও আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে আমাদের একজন যুবক ভাই, আমি তার নামটা আসলে মনে নেই, যথেষ্ট ভূমিকা রেখে একেবারেই অপরিচিত মুখ থেকে পরিচিত হয়ে মানুষের একটা শ্রদ্ধার জায়গায় চলে এসেছে। আজকে জাস্টিন ট্রুডোর কথা যদি আপনি দেখেন, জেসিকা আর্ডেনের কথা যদি দেখেন, নিউজিল্যান্ডে, এরা সবাই ইয়াং, এদের বয়স সবার 40-42-এর কাছাকাছি। তো আমাদের এই যারা যুবক আছে এরা কিন্তু এই কনফিডেন্স নাই যে তারা আসলে চেঞ্জ করতে পারে। তারা মনে করে যায় হ্যাঁ, আমাকে আবার কেউ কিছু বলে না কেন, আমাকে কেউ সাপোর্ট করে না তো আমি পারবো না। দ্বিতীয় যেটা দরকার সেটা হচ্ছে যে আসলে শুধুমাত্র আর্থিক ইনকামই মানুষের জীবনের ব্রত নয়, বরং সমাজকে কিভাবে চেঞ্জ করা যায়, মানুষকে কিভাবে উপকার করা যায় সেদিক থেকেও আমাদেরকে চেষ্টা করতে হবে। পাশাপাশি সঠিক জ্ঞান অর্জনের চেষ্টা করা এবং ধৈর্য। আমাদের যুবকদের মধ্যে আরেকটা বিষয় যেটা আমি লক্ষ্য করি সেটা হচ্ছে ধৈর্যের অভাব। আমরা খুব অল্পেতেই ফল পেতে চাই। আমাদের আসলে পরিবর্তনের যে চেষ্টা, নিজেদেরকে উন্নয়নের যে চেষ্টা, সেই চেষ্টা করে যেতে হবে এবং এই চেষ্টায় কিন্তু কেউ তোমাকে পরাধীন বা আমাকে কেউ পরাধীন করতে পারবে না। আপনারা খেয়াল করে দেখবেন এগুলো নিজের ব্যক্তিগত উদ্যোগেই করা সম্ভব, এখানে কেউ আপনাকে ইনফ্লুয়েন্স করতে পারবে না। সর্বোপরি আসলে সফলতা মানেই তো শুধু আর্থিক সফলতা নয়, বরং মানব কল্যাণ যে সফলতা, এটা পারিবারিক ভাবে আমাদের ছেলে পেলেদেরকে আমাদের বোঝানো দরকার যে তুমি শুধু বাবা বড় ডাক্তার হবে কেন, এই ডাক্তার হওয়ার কিন্তু আসলে মানুষের সেবা করবে এটা উদ্দেশ্য। আমাদের উদ্দেশ্য হচ্ছে
ডাক্তার অনেক টাকা পয়সা কামাই করা যাবে, কাজে বাবা তুমি ডাক্তার হও অথবা তুমি বড় কিছু করো। এই যে উদ্দেশ্য, এবং এই উদ্দেশ্য যখন চালিত হয় তখন তাদের দ্বারা দেশের কোনো কল্যাণ করা সম্ভব বলে আমার কাছে মনে হয় না। তো কাজেই মানব কল্যাণও যে আসলে মানুষের দরকার, আমাদের ছেলে মেয়ে আমাদের প্রজন্মকে সেই কাজের জন্য আসলে উদ্বুদ্ধ করা দরকার। আসলে আমরা কেমন যেন অন্ধকারের দিকে চলে যাচ্ছি। আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ আমাদেরকে সেই অন্ধকার থেকে আহ বের করে নেওয়ার জন্য আমাদেরকে সেই ধরনের কিছু সৈনিক তৈরি করে দিন, যারা এই সমস্ত আর্তনাদ করছে, যারা এই তাদেরকে যেন তারা সেখান থেকে রক্ষা করেন, এবং আমরাও যেন সেই মিছিলের সাথে সামিল থাকতে পারি, এই আশাবাদ ব্যক্ত রেখে, এবং আমি এই অনুষ্ঠানে আমাকে আহ, অংশগ্রহণ করার যে সুযোগ দিয়েছে জন্য নিজেকে অত্যন্ত সম্মানিত বোধ করছি। এসব আলোচক যারা রয়েছেন তারা সবাই যথেষ্ট যোগ্য, আমি ওনাদের পাশে আলোচনা করার যোগ্যতা আসলে রাখি না। তো যাই হোক, আমি সম্মানিত বোধ করছি এবং সবার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ প্রফেসর ডক্টর মামুনুর রশিদ আপনার গুরুত্বপূর্ণ আলোচনার জন্য। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা আজকের অনুষ্ঠানের মুখ্য আলোচক আমাদের শ্রদ্ধেয় দেশীয় সাংস্কৃতিক সংসদের সম্মানিত কেন্দ্রীয় আহ্বায়ক জনাব আজম ওবায়দুল্লাহ কাছ থেকে আমরা এখন আলোচনা শুনব। স্বাধীনতার 50 বছর প্রত্যাশা ও প্রাপ্তি এ বিষয়ক প্রবন্ধের উপরে মুখ্য আলোচনা করছেন জনাব আজম ওবায়দুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন। আজকের এই অনলাইন সেমিনারে সম্মানিত সভাপতি, আমাদের গৌরব, দেশবরেণ্য বুদ্ধিজীবী, প্রবন্ধকার, কলামিস্ট এবং পটুয়াখালী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক আব্দুল লতিফ মাসুম, উপস্থিত সম্মানিত আলোচক বৃন্দ এবং সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি আসলে দীর্ঘক্ষণ কথা বলতে পারবো না। আমার একটা লম্বা জার্নি থেকে আসছি, আবার এখন ঢাকায় রওনা করতে হবে, সেই জন্যই আমার জন্য দীর্ঘ সময় দেওয়া সম্ভব হবে না। আমি প্রবন্ধটি 3 বার পড়েছি। এমনি ব্যক্তিগতভাবে আব্দুল লতিফ মাসুম সাহেব আমাদের খুব প্রিয় ভাজন এবং শ্রদ্ধেয় একজন প্রবন্ধকার। তিনি দেশের একজন বরিষ্ঠ শিক্ষক এবং একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক, আমি বলছি রাজনৈতিক ভাষ্যকার এবং রাজনীতি বিজ্ঞান। তিনি তার প্রবন্ধটিতে 4টা বিষয়কে সামনে রেখে আমাদের সামনে সর্বশেষে এসে একটা কনফ্লিক্ট রেজুলেশনের কথা বলেছেন। এই প্রবন্ধের মধ্যে যে সমস্ত সমস্যাগুলো আমাদের সামনে তুলে ধরা হয়েছে, অর্থাৎ আমরা 1971 সালে একটি রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে যে দেশটাকে স্বাধীন করলাম, সেই স্বাধীন দেশটির রাজনীতির চালচিত্র এখন কি, এর অর্থনীতি কোন পথে যাচ্ছে, এর শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, এর উন্নয়নের গতি কোন দিকে যাচ্ছে, এই মানচিত্রটা আসলে এবড়ো-থেবড়ো হয়ে গেছে। মানে একটা মানচিত্র এঁকেছে, যে মানচিত্রটা আমাদের চোখে পেলব ভাবে আসে না, আমাদেরকে আশায় উজ্জীবিত করে না। এরকম একটা চিত্র তুলে ধরে তিনি তার মুখ্য কারণ স্থির করেছেন। সেই মুখ্য কারণগুলো বোঝার পরে আমাদের জন্য সাজেস্ট করেছেন, যাতে করে আমরা বিভেদের রাজনীতি ভুলে জাতীয় ঐক্যের দিকে সবাই ধাবিত হই। যূথবদ্ধভাবে যারা আমরা এখানে কথা বলছি, তারা যেন যূথবদ্ধভাবে দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে দেশের ভালোবাসায় মন্থ হয়ে আমরা যাতে দেশ গড়ার জন্য একটা সম্মিলিত কর্মসূচি গ্রহণ করি।
এই বাংলাদেশের যে আর্থসামাজিক 50 বছরে আমাদের নিঃসন্দেহে এটা খুবই ন্যাচারাল ওয়েতেই আমাদের দেশটা সামনের দিকে এগিয়ে গেছে। কোথায়? আমাদের রাস্তাঘাট হয়েছে, আমাদের বড় বড় ব্রিজ হয়েছে, কালভার্ট হয়েছে, আমাদের কিছু বড় বড় মেগা প্রজেক্ট হয়েছে, এগুলো দৃশ্যমান। এই দৃশ্যমান বিষয়গুলো দিয়ে একটা দেশে, আমি তো বলি যে আমাদের এখন মেগা প্রজেক্ট, মেগা বাজেট, মেগা দুর্নীতি, চুরি এবং মেগা লোকাল আগে দলের সমস্ত লোকের পকেট ভারী হয় এবং দলের জন্য কোনো অন্য কাছে চাঁদা চাইতে না হয়। এই যে একটা দুর্বৃত্তায়ন আগা গোড়া দেশটাকে দুর্নীতির মোড়কে ছেয়ে ফেলা, ঢেকে ফেলা, যদি খেয়াল করি আমাদের শিক্ষা ব্যবস্থা কোথায়? বারবার মামুন সাহেব একটা কথা বলেছেন যে এখন কারিগর যারা শিক্ষকেরা, আপনি দেখেন আজকে আমাদের একটি বিশ্ববিদ্যালয়ের ভিসির বিরুদ্ধে তার দুর্নীতির অভিযোগ, তিনি সেগুলো অস্বীকার করছেন। বিশ্ববিদ্যালয় সাফার করছে, দুর্নীতিগ্রস্ত এবং জাজ্জল্যমান উদাহরণগুলো থাকার পরেও বিশেষ দলের জন্য সাফাই গাইছেন এবং বলছেন যে বড় দলে এরকম অনেক কিছু থাকে, এই সমস্ত দুর্নীতির দিকে তাকালে চলবে না, দেশ সামনে এগিয়ে নিতে হলে আমাদেরকে এরকম কাজ করতে হবে। আমার মনে হয় আমাদের যে শিক্ষা ব্যবস্থার গলদ রয়ে গেছে, এই গলদটা যতক্ষণ পর্যন্ত ঠিক করা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা দেশপ্রেমিক জনগোষ্ঠী তৈরি করতে পারবো না, দেশের জন্য প্রাণ দিতে পারে এমন মানুষ তৈরি করতে পারবো না। আমরা অর্থগৃহ্ণ, অর্থলিপ্সু, আত্মস্বার্থ কেন্দ্রিক যে জনগোষ্ঠী তৈরি করছি, এই জনগোষ্ঠী দিয়ে কল্যাণময়, সম্মুখগামী এবং উন্নয়নশীল দেশ গড়া সম্ভব হবে। আজকে বরিশালের এই সচেতন নাগরিক সমাজ যে আয়োজন করেছেন, এই আয়োজনের জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আমাকেও যে এখানে একটু বলার সুযোগ দিয়েছেন সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। এবং আমি শেষে দুটো কথা বলবো। সুধীজন, আমরা সেমিনার, সিম্পোজিয়াম, আলোচনা যা কিছু করছি নিঃসন্দেহে এর একটি ভ্যালু আছে, কিন্তু এই ভ্যালুটা যদি আমরা কার্যকরী করতে চাই, এই আয়োজনগুলোকে যদি ফলপ্রসূ করতে চাই, তাহলে আমাদেরকে নিজেদেরকে দেশ পরিবর্তনের জন্য সম্পৃক্ত হতে হবে, আত্মকেন্দ্রিকতা মুক্ত হতে হবে, আমাদের আগামী প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করে, দেশপ্রেমে উদ্বুদ্ধ করে যে কোনো সংগ্রামের, মুক্তিযুদ্ধের দামাল তরুণদের মতো ঝাঁপিয়ে পড়ার জন্য তৈরি করতে হবে। তাহলে হয়তো আমরা এই বাংলাদেশের কাঙ্ক্ষিত পরিবর্তন, যেটি আমাদের শ্রদ্ধেয় প্রবন্ধকার আশা করেছেন, তিনি রাজনীতি বিজ্ঞানের মানুষ হওয়ার কারণে অনেকগুলা নিউ রিয়ালিটি এবং নিউ ডেফিনেশন এন্ড নিউ ইভলভমেন্ট অফ টার্মস ইন আওয়ার পলিটিক্স, এটা উনি তুলে ধরেছেন, যেগুলো একটার উপরে কথা বলতে গেলে আমাদেরকে অনেক কথা বলতে হবে। আমরা আশা করব আগামীতেও ইনশাল্লাহ এই ধরনের সেমিনার হবে, সিম্পোজিয়াম হবে, কিন্তু তার চাইতে বেশি হবে কর্ম উদ্যোগ। মহান আল্লাহ বাংলাদেশকে, বাংলাদেশের স্বাধীনতাকে হেফাজত করুন এবং আমাদের সকলকে তৌফিক দিন, আমরা যেন এই দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।
ধন্যবাদ। আজকের সেমিনারের মুখ্য আলোচক দেশীয় সাংস্কৃতিক সংসদের সম্মানিত কেন্দ্রীয় আহ্বায়ক জনাব আবু জাফর মোহাম্মদ ওবায়দুল্লাহ, আপনার সুন্দর আলোচনার জন্য আমাদের সেমিনারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা একেবারে শেষ প্রান্তে আছি। এ পর্যায়ে আমরা আমাদের সম্মানিত আজকের সেমিনারের মূল প্রবন্ধকার প্রফেসর ডক্টর আব্দুল লতিফ মাসুম স্যারের কাছে আলোচকদের আলোচনা এবং সার্বিক বিষয়ে 2 মিনিট কথা বলার জন্য স্যারকে সবিনয় অনুরোধ করছি। যে একটা দীর্ঘ আলোচনা হলো এবং আমি খুব হাইলি ইমপ্রেসড যে বিদগ্ধ আলোচক মন্ডলী এই যে উপস্থাপিত নিবন্ধের উপরে পাণ্ডিত্যপূর্ণ এবং অত্যন্ত সাজেস্টিভ কথাবার্তা বলেছেন। আমার শেষ কথা হলো যে দেশ হিসাবে, জাতি হিসাবে আমরা খুব বড় ধরনের একটি সংকট অতিক্রম করছি। আমার কোনো বন্ধু একে বলেন যে আমরা উই আর ইন ওয়ার, আমরা যুদ্ধ অবস্থার মধ্যে রয়েছি। It's not a physical war, but in a political war or psychological war or in a nationalistic war. আমাদের ওয়েস আর মিনস বের করতে হবে। যে কথাটি বারবার বলছি, সংকট যত বড়ই হোক না কেন সেই সংকটের একটি সমাধান রয়েছে, এবং এই সমাধান যারা আমাদের সংকট সৃষ্টি করছে তারা যেমন বুদ্ধিমান, তারা বুদ্ধি খরচ করে করে, কৌশল করে করে আমাদের জাতির অগ্রগতির পথে, গণতন্ত্রের পথে, নির্বাচনের পথে যে সুকৌশলে যে বাধা বিপত্তি এবং যে ক্যারিসমা, যে ষড়যন্ত্র, যে ইঞ্জিনিয়ারিং করছে, সেটির মোকাবেলায় আমাদের প্রস্তুতি নিতে হবে, আমাদের বুদ্ধিবৃত্তিক আলোচনা করতে হবে। এবং যে কথাটি বারবার বলা হচ্ছে যে কোনো দিক ডান বাম, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এসব চিন্তা ভাবনা করা যাবে না। একটা ঐক্যমুখী চিন্তা সকলের মধ্যে আসতে হবে এবং একটা সম্মিলিত উদ্যোগ নিতে হবে যাতে আমরা একটি গণবিপ্লবের দিকে এগিয়ে যেতে পারি। এই দেশটা আমাদের, এই দেশটি কে রক্ষা, এই দেশটির সম্মান, মর্যাদা, গণতন্ত্র এর মানুষকে হেফাজত করা আমাদের দায়িত্ব। আমি বিশ্বাস করি যে এই দেশটি আমাদের এবং তাদের, এবং অবশেষে আমাদের। আল্লাহ হাফেজ। ধন্যবাদ স্যারকে। সমাপনী সুন্দর বক্তব্য, আপনার গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শেষ মুহূর্তে শুনলাম। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা সেমিনারের একেবারেই শেষ পর্যায়ে আমরা এখন সেমিনার শেষ করব। আমরা অতীতেও বরিশাল সচেতন নাগরিক ফোরাম এর ব্যানারে আমরা টিপাই মুখবাদ সহ বিভিন্ন জাতীয় ইস্যুতে আমরা কাজ করার চেষ্টা করেছি। ভবিষ্যতেও আমরা জাতির প্রয়োজনে, দেশের প্রয়োজনে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমরা আপনাদের সাড়া পাবো সেই প্রত্যাশা করছি। আমরা ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কার্যক্রম, জনসচেতনামূলক কার্যক্রমগুলো অব্যাহত রাখার চেষ্টা করব। দীর্ঘক্ষণ আপনারা আমাদের সাথে ছিলেন, আমাদের সম্মানিত অতিথিবৃন্দ আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। সবাইকে সচেতন নাগরিক ফোরাম বরিশালের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনলাইন সেমিনার এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।